প্রত্যেকটা মানুষের জীবনে একটা পরিবার ভীষণ গুরুত্বপূর্ণ এবং যেখানে আমাদের পরিবার আছে সেখানেই গড়ে ওঠে আমাদের সংসার এবং সংসারের খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ হলো মায়া। শুধুমাত্র মায়ার কারণেই নাকি সংসারটাকে খুব অল্প কিছুতেই সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে তোলা যায়, এমনটাই অনেকের বিশ্বাস। আপনিও সেটাই ভাবেন কিনা সেই বিষয়ে আপনাদের কাছ থেকেও শুনবো অবশ্যই, এবং সেই শোনার এবং জানার এবং সেগুলো নিয়ে আড্ডা দেবার প্ল্যাটফর্ম, সেগুলো নিয়ে আড্ডা দেবার জায়গা আমাদের লেডিস ক্লাব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে আমাদের আয়োজন লেডিস ক্লাবে, এবং সেখানে আড্ডা দিতে আমরা ডেকেছি তিনজন বন্ধুকে, এবং তিনজন বন্ধুর সাথে কথা বলবার জন্য আমি আছি অহনা তাসনিম খান। আমাদের সাথে শুরুতেই আছেন সানোয়ারা শানু। তিনি শানুজ বাঙালিয়ানার স্বত্বাধিকারী। ওয়েলকাম টু দ্য শো। তার পাশে আছেন প্রণীতা মিত্র, তিনি একজন গৃহিণী, এবং তার পাশে আছেন মৌসুমী ধর, তিনিও একজন গৃহিণী। আমার মনে হচ্ছে সংসার নিয়ে কথা বলবার জন্য তিনজন খুব আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট, একদম ঠিকঠাক মানুষজন আমরা কাছে পেয়েছি যারা কিনা আমাদেরকে নিজেদের সংসার সম্পর্কে জানাতে পারবেন। আর শানু আপু থেকেই শুরু করি, যে নেক্সাস এসে লেডিস ক্লাবে বসতে পেরে কেমন লাগছে? প্রথমত আমাকে যখন বলা হয়েছিল যে আপনি কি আসতে পারবেন কিনা, আমি আসলে গত দুটো প্রোগ্রাম আমি মিস করেছি। আমি ভীষণ আনন্দিত, মানে এটা বলে প্রকাশ করা যাবে না, কারণ আমার সাথে যারা ছিলেন মানে আমাদের উদ্যোক্তারা, তারা যখন প্রোগ্রামটাতে আসতো আমি খুবই আগ্রহের সহিত আমি প্রোগ্রামটা দেখতাম এবং তাদেরকে বলতাম আমিও যাব কোনো এক সময়। কিন্তু আমি দুটো ব্যস্ততার কারণে, এটা আমারই ফল্ট ছিল, আমি আসতে পারিনি, কিন্তু আমি মনে প্রাণে চেয়েছিলাম এই সময়টার জন্য। আমি ভীষণ আনন্দিত আমাদের নারীদের নিয়ে এত সুন্দর একটি প্রোগ্রাম, এটা আসলে এটা উপভোগ করার মতো একটা ব্যাপার। এবং আমরা নারীরা আসলে আমরা যেভাবে ঘরে বাহিরে কাজ করছি, এটা আসলে এরকম একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের নারীদের কাজ করার বিষয়গুলো যে আমরা জানতে পারছি, এবং এটা থেকে কিন্তু আমরা অনেক অনুপ্রেরণা পাচ্ছি। তো এই নেক্সাস টেলিভিশনকে আমি খুবই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আর আজকের উপস্থিতিতে আমি আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা আনন্দ যে আমি পাচ্ছি, এবং গতকাল থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম আপনাকে পেয়ে এবং আপনাদেরকে পেয়ে। আমিও তো ভীষণ খুশি। আমরা প্রণীতা দিদির কাছে আসি এবং এসে একটু জানতে চাই লেডিস ক্লাব কেমন লাগে। ভীষণ ভালো লাগে, টিভিতে অনেকবার দেখেছি, আজকে নিজে এসেছি। নেক্সাস টেলিভিশনকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভীষণ ভালো লাগে প্রোগ্রামটা, যেহেতু মেয়েদেরকে নিয়ে, সেজন্য আরও বেশি আমাদের এটা নিয়ে এক্সাইটমেন্ট আরও বেশি কাজ করে। যেহেতু আমরা সবাই নারী, তো নারীদেরকে নিয়ে যখন কাজ হয় তখন সেটা দেখতে আরও ভালো লাগে। নারীরা আসলে একটু থাকে না যে নিজেদের মধ্যে আসলে একটু বেশি আরামদায়ক বোধ করেন যে না আমরা সবাই একসাথে আছি, এটা একটা কমিউনিটির মতো আড্ডা দিতে পারছি, বন্ধুত্ব হয়, কথাবার্তা হয়, নিজেদের মতো সময় কাটানো যায়, অনেক কিছু শেয়ার করা যায়, যেটা অনেক সময় হয়তো ফ্যামিলিতে আমরা আমাদের অনেক ফ্যামিলি মেম্বারদের সাথে সেটা বলতে পারি না। এখানে আসলে মনে হয় যে না, এখানে কথা বলতে কমফোর্ট জোন। ঠিক আছে, তাহলে মাঝে মাঝেই তো আসলে এনে যখনই কোনো মেসেজ জমে যাবে, কোনো বার্তা জমে যাবে, এসে লেডিস ক্লাবে এসে গিয়ে বলে ফেলতে হবে। এবং সেই অপশনটা কিন্তু সবসময়ই ওপেন আছে, কারণ সবসময় যে স্টুডিওতে এসে বলতে হবে তা কিন্তু নয়, জুমে আসারও ব্যবস্থা আছে, সেটা নিয়ে কথা হবে। তার আগে মৌসুমী দিদির কাছে এসে জানতে চাই, ঘরকন্যা তো একদম 24 ঘন্টার চাকরি, কখনো ছুটি নেই, ছুটির কোনো দিন নেই, অসুস্থতা থাকলেও দেখা যায় ছুটি পাওয়া যায় না। তো সেরকম একটা সময় কাটিয়ে লেডিস ক্লাব দেখার সময় বা বিনোদনের সময়টা কখন পান, এবং লেডিস ক্লাবের সম্পর্কে কিছু শুনতে চাই। আমাদের হয়েছে কি, যে প্রথমে তো ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, লেডিস ক্লাবকে এবং নেক্সাস টিভিকে। আমাদের যারা আমরা গৃহিণী আছি, তারা ওই কাজের ফাঁকে সব কিছু বের করে দিতে হয়। বাচ্চাকে পড়াচ্ছি, হোমওয়ার্ক দিয়েছি, ওখানে ফাঁক দিয়ে টিভির রুমে গেলাম, দেখলাম, ওখান থেকে কোনো একটা ক্লু পেলাম, কোনো একটা নিউজ পেলাম। তারপরে হয়তো বা কেউ আছেন যে ঘরে বসে ইনকাম করছেন, কিংবা আলাদাভাবে অন্যভাবে লাইফটাকে এনজয় করছেন, ওটা আমরা কিন্তু শুনতে পারি ওখান থেকে। এটা থেকে মনের একটা আনন্দ, মনের একটা খোরাক যেটা আসে, এতে দেখা যায় যে ওই দিনটাই অন্যরকম চলে যায় আমাদের। এবং আমরা যখন লেডিস ক্লাবে কথা বলি, গৃহিণীদের সাথে কথা বলি, তখন কিন্তু গৃহিণী জীবন এবং ঘর সামলানো যে কত বড় একটা দায়িত্ব, এবং এটাও যে অন্য কোনো কাজ থেকে কোনো অংশে কম নয়, এবং সেটাও আপনার ব্যক্তিত্বের জন্য ভীষণ সুন্দর একটা পরিচয়, সেটা নিয়েও কিন্তু কথা হয় সব সময়। তো এই জন্য আমার মনে হয় যে কোনো একজন গৃহিণী যদি মনে করেন যে আমি তো ঘরে আছি, কিছুই করছি না, এটা আসলে ভুল একটা ভাবনা, এবং সেই ভাবনা থেকে আমরা বেরিয়ে
আসতে চাই, যে কাজগুলো ঘরে বসে প্রতিনিয়ত আপনারা পরিবারের জন্য প্রোভাইড করছেন, সেটা যদি প্রফেশনালি যদি কোথাও গিয়ে করতে হতো, এটার জন্য অনেক বেশি পেমেন্ট হয়তো চার্জ করতে হতো, তাই না? তো সেই বিষয়গুলো নিয়ে শুনবো। আমাদের জুমের বন্ধুদেরকে বলছি যে আপনাদের মায়ার সংসারের আমরাও তো একটা অংশ, তাই না? প্রত্যেক দিন আপনার ঘরে সন্ধ্যে 6টা বাজে এবং লেডিস ক্লাব চলে আসে আপনার টেলিভিশনের পর্দা ধরে, কিন্তু আপনার ঘরের ভেতরেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় সংসারের একটা অংশ হিসেবে একটুখানি দাবি থাকতেই পারে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, সেটা ফলো করেই এসে আমাদের সাথে আড্ডা দেবেন আজকে লেডিস ক্লাবের মায়ার সংসারে। মায়ার সংসার নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে শানু আপুর কাছে এসে জানতে চাই যে শানুস বাঙালিয়ানা কবে শুরু হলো, কোথা থেকে শুরু হলো, এবং সংসার এর উপর কি প্রভাব ফেললো যখন শানুস বাঙালিয়ানা শুরু হলো? আমি একটু পিছনে যাই, যেহেতু আজকের পর্বটা মায়ার সংসার। তো আমরা নারীরা আসলে বেসিক্যালি ছোটবেলা থেকে কিন্তু আমরা দেখে আসি মা কিভাবে কাজ করে, সন্তানদের কিভাবে সামলায়, সংসার কিভাবে গোছাতে হয়। আর যারা আমরা হাউস মেকার থাকি তারা কিন্তু অনেক বেশি কাজ করি, হয়তো মনে হয় যে নারীরা বাসায় থাকে তেমন কিছুই করে না। তো ছোটবেলা থেকেই মানে টুকটাক কাজ করা, সেলাই করা, নামাজ কালাম পড়া, রান্নাবান্না করা, পড়াশোনা সব কিছুই টাচের মধ্যে ছিলাম আর কি। তো আমার সবসময় ইচ্ছে ছিল যে আমরা মানে বান্ধবীরা মিলে কিছু করব। তো এটা করার আগ্রহটা ছোটবেলা থেকেই ছিল। আমি মানে কাঁথা স্টিচ, সেলাই, তারপরে যে আড়ং স্টিচ যেটা বলে, সোফার কাভার, তারপরে শাড়িতে টুকটাক কাজ করা। তো তখন থেকে আগ্রহটা ছিল, এটা আসলে ভিতরেই ছিল যে এটা নিয়ে কিছু করব। তো এই শানুস বাঙালিয়ানা পেজের আমার কার্যক্রমটা শুরু হয়েছে পরিপূর্ণভাবে 2019 সালে। 2019-এ আমি একটা অনলাইন পেজ ওপেন করি এবং হচ্ছে লোগো সব কিছু দিয়ে শুরু করি। আর আমাদের যখন এই যে কোভিডের সময় বেসিক্যালি তখনই আমাদের আসলে কার্যক্রমটা পুরোপুরি শুরু হয়েছে। আর আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে সংসারও মেনটেন হবে, মানে সংসারের কাজকর্ম হবে, আমার নিজেরও যেন কাজটা সুন্দরভাবে করতে পারি। তো অফিসিয়াল আমি অফিস সেক্টরে ছিলাম, প্রাইভেট সেক্টরে এইচআরে ছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। সেই সময়টাতে আমার খুবই ডিফিকাল্ট হয়ে যেত মানে সংসারের সময় দেওয়াটা। দেখা যেত যে 8 ঘন্টা অফিস, যাওয়া আসা মিলিয়ে 3 ঘন্টা চলে যাচ্ছে, 11-12 ঘন্টা কিন্তু বাহিরে, আর 12 ঘন্টার সময় আমি চাচ্ছি এর মধ্যে ঘুম সব কিছু মিলিয়ে। তো এইভাবে কাজ করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। তো অনলাইনে কাজ করতে যেয়ে আমাদের এই যে নারী উদ্যোক্তাদের, আমাদের কিন্তু সংসারটাও মেনটেন সুন্দরভাবে হচ্ছে, আমি বাসায় বসে সব কিছু করতে পারছি, বাচ্চাদেরও সময় দিতে পারছি। বাইরের কাজটা বাদ দিয়ে দেখা যাচ্ছে ঘরে বসে অনলাইন ব্যবসাতেই আসলে মনোযোগ। তো এইভাবে আসলে ব্যালেন্সটা করছি এবং বাচ্চাদের সময় দিতে পারছি, সবকিছু সুন্দরভাবে হচ্ছে, বাসায় থাকছি বাট বাহিরের কাজটাও হচ্ছে। পরিবার বা সংসারের যারা অন্যান্য সদস্য আছেন তাদের কি মতামত ছিল যখন শুরু করলেন শানুস বাঙালিয়ানা? মোটামুটি ভালো রেসপন্স ছিল। তবে আমার কাজের ক্ষেত্রে যদি বলেন প্রতিবন্ধকতা, আমার মানে আশেপাশে প্রতিবেশী অনেক বলছিল যে এমএ পাস করে কাপড় বিক্রি করছেন, মানে থাকে না কিছু কথাবার্তা, কিছু এভাবেই বলতো আর কি, যে আসলে এমএ পাস করে কাপড় সেল করা এটা কেমন না। তো আসলে এটা কাজের মধ্যে যখন দেখতে পেলো যে না ভালো কাজ করছি বা বিভিন্ন ফেয়ারগুলোতে আমরা অ্যাটেন্ড করছি, আসলে নিন্দুকেরা আছে বলেই কিন্তু নারীরা এগিয়ে যেতে পারে। তবে আমাদের সমাজে তো আছেই, একটু এগিয়ে গেলে পিছন থেকে একটু টেনে ধরা, বা নারীদের ক্ষেত্রে প্রতিবন্ধকতাটা বেশি দেখা দেয়। সেটা শুধু নারীদের ক্ষেত্রেও না, হয়তো প্রফেশনালি ছেলে মেয়ে উভয়ই আসলে এরকম কোনো না কোনো সময় ফেস করে। মেয়েরা হয়তো একটু বেশিই ফেস করে, কারণ তাদেরকে বলার মানুষ প্রচুর বেশি। দেখা যায় স্বভাবতই আমাদেরকে কোমল স্বভাবের একটু মনে করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে মনে হয় যে হয়তো কিছু একটা বলা হবে, মেয়েরা হয়তো ঘুরে কিছু বলবে না, তো কিছু বলাই যায়, সেই ক্ষেত্র থেকেও আসে। কিন্তু শানুস বাঙালিয়ানা তাহলে কাপড়ের আমার ক্লথ আইটেম দিয়ে শুরু হয়েছে এবং আমার শুরুটা হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি দিয়ে। বাহ বাহ। এবং আমি মণিপুরি শাড়িতে আমার একটা হয়েছিল, মণিপুরি কন্যা উপাধিও অনেকটা চলে এসেছিল। আমার মণিপুরি শাড়ির কোয়ালিটিগুলো খুব ভালো এবং আমি নিজে যে একদম তাঁতিদের দিয়ে একদম কোয়ালিটি ভালো দেখে আমার কাজের ক্ষেত্রে প্রথমেই আমার একটা ছিল, আমি নতুন উদ্যোক্তাদের মানে আমার প্রোগ্রাম মানে এই লেডিস ক্লাবের প্রোগ্রামটা যদি আজকে দেখে ওদেরকে আমি বলবো যে আপনার যে কেউ যদি কাজ করতে চায়, আমি বলবো যে কে কি বললো সেটা ভুলে যান এবং আপনার নিজের যেটা ভালো লাগে আপনি সেটা করেন।
কারো কথাই নয়, একদমই তাই। তো আমার এই শুরুটাই আসলে মণিপুরি শাড়ি দিয়ে শুরু হয়েছে, পাশাপাশি এখন আমি প্রি অর্ডার নিয়ে জামদানি শাড়ি করছি, অন্যান্য ক্লথ আইটেম, জুয়েলারিতে যাচ্ছি, দেশীয় ঐতিহ্যবাহী যা আছে সেগুলো নিয়েই আপনার কাজ। আর মৃৎশিল্পটা নিয়েও আমি কাজ করছি। বাহ, মৃৎশিল্প তো একটা চমৎকার অঙ্গন আমাদের সংস্কৃতির বটেই, এবং এটা নিয়ে কাজ করাটা আসলে হয় না খুব একটা, অনেক বেশি কাজ হয় তা না, অনেক চমৎকার। প্রণীতা দিদির কাছে আসি, এবং গৃহিণী হওয়ার সিদ্ধান্তটা আসলে আপনার কাছ থেকে এসেছে নাকি আপনার পরিবারের কাছ থেকে এসেছে? বুঝতে পারিনি আপনি। এই যে গৃহিণী, এখন আপনি গৃহিণী জীবন যাপন করছেন, তো এই সিদ্ধান্তটা কার ছিল? পড়াশোনা শেষ করার পরে বিয়ে পরে আর কি, বাচ্চা যখন হলো তখন আসলে বাসায় সেরকম যে বাচ্চাকে দেখাশোনা করার কেউ নাই, এবং দেখাশোনা করার মানুষ থাকলেও কিন্তু নিজের সন্তান আরেকজনের হাতে দিয়ে যাওয়াটা খুব কঠিন, তাই না? তারপরে মায়েরা তো করছে, কারণ এটা বাধ্য হয়ে করতে হয় মায়েদেরকে, কারণ যারা আসলে কাজ করে বাইরে, মায়েদের ভালো লাগে না এটা। কারণ আমি নিজে ওরকম, আমার মা কাজ করতো বাইরে, জব করতেন, তো আমি যখন বাইরে এভাবে বড় হয়েছে, আমার মায়েরও হয়তো এটা একদমই ভালো লাগতো না, আমারও এটা খুব যে ভালো লাগে তা না, আমারও মনে হয় যে টেক কেয়ারটা হবে না বা ঠিকমতো হবে না। তো সেখান থেকে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে সময়টা দিই, পরে আমি হয়তো ও যখন একটু বড় হয়ে যাবে বা ও নিজে বুঝতে পারবে, তখন আমি নিজের জন্য আবার একটু সময় হয়তো বের করতে পারবো, সেক্ষেত্রে হয়তো তখন কিছু করা যেতে পারে। মারা দেখা যায় পরিবারের টানে, আর এই যে একটু মায়ার জন্য, মায়া সংসার, মায়া সেটার জন্য এই যে মায়া শব্দটা তো মা আছে, সংসারের মায়া তো আছে, সন্তানের মায়া এটা আর বলানো মানে বলে বোঝানো যাবে না এটা যে কি ধরনের মায়া। সন্তানেরা যদি জানতো যে শুধুমাত্র তাদের একটু ভালো থাকার জন্য একটা মা আসলে কত কিছু ছেড়ে দেয় একটুখানি মায়া দেখানোর জন্য, এবং মায়ার কারণে সন্তানরা হয়তো কখনোই রাগ করে মায়ের সাথে কথা বলতো না। আজকে স্কুলে আনতে যাবে না মা, তুমি কেন আসবে না, এটা ওর মুখটা দেখে তো আমার অনেক কষ্ট লাগে, না ভালো লাগেনি আমার, যে না আচ্ছা ঠিক আছে বাবা একটু কষ্ট করো, আমি চলে আসবো তাড়াতাড়ি। এটাই মায়া, এই মায়ার সংসার এখানেই। মাঝে মাঝে এটাও মনে হয় যে না হয়তো আমি আরো একটা ভালো কিছু নাই বা করতে পারলাম, মানে আপনার একটা কিছু ইচ্ছে করছে, সেটা মনে হয় যে আচ্ছা ঠিক আছে ওর জন্য, যেহেতু আমি এটা তো আমার এটা আমি মনে হয় আমার কাছে এটা সবচেয়ে বড় কাজ করছি আমি। ও যদি মানুষ হয়, ভালো মানুষ হতে পারে, তখন আমি সাকসেস, যে আমি মা হিসেবে আমি সময়টা দিতে পেরেছি, বাচ্চাকে ভালো মানুষ করতে পেরেছি। এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যেটা আপনি সিদ্ধান্ত নিয়ে নিজের জন্য করেছেন। একই কথা মৌসুমী ধরের কাছে আসলে জানতে চাই, দিদি আপনিও আমাকে বলেন যে আসলে এই যে সংসারী হয়ে ওঠার বিষয়টা কিভাবে মনে হলো গৃহিণী হতেই আমার স্বাচ্ছন্দ্য? গৃহিণী হতে স্বাচ্ছন্দ্য সেটা হয়েছে করোনার পর থেকে। এর আগে আমি জব করতাম, তো জবে আমি 10 বছর, প্রায় 10-11 বছর আমি টিচিং প্রফেশনে ছিলাম। তো দেখা গেল আমি যখন অসুস্থ হলাম, তখন করোনাকালীন সময়ে যারা প্রেগনেন্ট, ওদের করোনা হলে দেখা যাচ্ছে যে ওদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। তো দেখা গেল আমি তখন আমার LLB-টা কমপ্লিট করেছি। হওয়ার পরে আমার হাজব্যান্ড বললেন যে দেখো, যেহেতু শরীর স্বাস্থ্য কিংবা প্রাণের উপরে কোনো কিছু নেই, তুমি আপাতত জব থেকে একটু দেখো, সরে আসো। এরপরে দেখা গেল কি যে সরে আসলাম, 2 বছর এভাবেই চলে গেল। প্রথম সন্তান তো ছিল 3 বছরে, তারপর দ্বিতীয় সন্তান আসলো। এরপরে হয়ে গেল কি যে এই কিছুদিন বাসায় থাকতে থাকতে হাজব্যান্ড, তারপর সন্তানের থেকে শুরু করে রান্নাঘরে আমার শাশুড়ি যে গোলমরিচের কৌটা আছে, এতটুকু পর্যন্ত মায়া জড়িয়ে পড়লাম। দেখা গেল যে ওইখান থেকে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, তারপর একটা রেসপন্সিবিলিটি আমার হাজব্যান্ডেরও চলে আসলো যে না তো মানে মৌসুমি করতে পারছে, তাহলে তুমি এটা করো। আর ওর একটা ভেতরে ছিল যে ওকে ব্যস্ত রাখতে হবে। এত লম্বা একটা মানে চাকরি জীবন থেকে হুট করে বাসায় বসে থাকাটা খুব কষ্টের। তখন ও বললো যে তুমি চেষ্টা করো, করো, মানে এটা থেকে শুরু আর কি। এখন তো ভালো লাগে, এখন সংসার ভালো লাগে, মানুষকে খাওয়াতে ভালো লাগে, সন্তানের মানে খুনসুটিটাই ভালো লাগে। এই মায়াটা যে কি সুন্দর, এই মায়াটা আসলে হয়তো যারা ঘরে সবাইকে কাছ থেকে দেখছেন, এই যে যেমন নিজের আঁচলে হয়তো সন্তান বড় হচ্ছে, এই পরিপূর্ণতাটা অন্যরকম জিনিস আপু। যে আমি আমার বড় ছেলেটা যখন বড় হলো, আমি কিন্তু ওর মানে খাবারটা রেডি করিনি, তারপর ওর হামাগুড়ি দেওয়াটা আমি দেখিনি। আমার মেয়েটার যখন দেখলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি তখন মনে হয় প্রথম মা হয়েছে। এর আগে তো মানে আমার শাশুড়ি আছেন, আমার যৌথ পরিবার,
আমার শাশুড়ি আমার বাচ্চাকে দেখাশোনা করতেন সব সময়, মানে মায়ের মতো আগলে রেখেছেন, আমাকে ওটা দেখতে হয়নি। একজন চাকুরিজীবী মাও ভীষণ স্যাক্রিফাইস করেন, একজন গৃহিণী মাও আসলে ভীষণ স্যাক্রিফাইস করেন, সেগুলো সবই শুনবো একটা বিরতি থেকে এসে। বন্ধুরা, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আরো অনেক গল্প হবে আপনার আমার মায়ের সংসার নিয়ে, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়, এবং আমরা আজকে বেশ 4 জন মিলে আড্ডা দিচ্ছি। আপনাদেরকেও বলছি যে 4 জন মিলে আড্ডা কি জমে। লেডিস ক্লাব মানেই হলো নারীদের একটা মিলন মেলা, মহা সমারোহ। তো আপনাদেরকেও চলে আসতে হবে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা দ্রুততার সাথে এক্ষুনি চলে আসুন আমাদের সাথে আড্ডা দিতে। শানু আপুর কাছে এসে জানতে চাই, যেহেতু মায়ের সংসার নিয়ে কথা হচ্ছে, এই মায়ের সংসারে কে কে আছে এখন? আমরা ফ্যামিলির সদস্য হচ্ছি টোটাল 4 জন। আচ্ছা, আমার হাজব্যান্ড, আমি আর আমার 2 রাজকন্যা। বা মেয়েরা ঘরে থাকলে আসলে মনে হয় যে অন্যরকম একটা ব্যাপার। আমার মা সবসময় এটা বলেন যে যেই বাসায় মেয়ে নেই ওই বাসাটা মনে হয় খালি খালি লাগে সবসময়। তো 2টো রাজকন্যা নিয়ে আপনি ব্লেসড, এবং আমি এই সময়টাই জানতে চাই যে এই যে মায়ের সংসারটা গুছিয়ে নিয়েছেন, তো কবে থেকে আসলে আপনার এই যে বিবাহিত জীবন কত বছরের, সেই সময়টা থেকে শুনি। ঘর যে গোছানো শুরু করলেন একদম প্রথম দিকের অভিজ্ঞতা, সেগুলো নিয়ে একটু শুনি। আমার মানে শুরুটা হয়েছে 2003-এ। 2003-এ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিলোসফিতে মাস্টার্সে ভর্তি হয়েছি। জাস্ট 2 মাস ক্লাস করার পর আমার এঙ্গেজমেন্ট হয়, তার 1 মাস পর আমার বিয়ে হয় আর কি। আচ্ছা, তো বিয়ের পরের বছর বেবি, তারপরে মাস্টার্স কমপ্লিট, তারপরে জবে ঢুকলাম। মানে এই সংসার, জব, পড়াশোনা মানে সব কিছুই মানে একসাথেই চলছিল আর কি। আচ্ছা, তখন তো আপনার মানে তখন অনুভূতিটা কেমন ছিল? আমি সেটাই দেখছি যে আপনার কিন্তু পড়াশোনা চলছে, তারপরে চাকরি শুরু হয়ে গেল। তো এই সব কিছুর মধ্যে আপনি যখন পরিবারে ঢুকলেন এবং দেখলেন আপনার নিউক্লিয়ার ফ্যামিলি, কেউ নেই গুছিয়ে দেওয়ার জন্য, তখন আপনি কি ভাবলেন, কিভাবে গোছানো শুরু করলেন? আসলে বিষয়গুলো হচ্ছে কি, আমার 2003 মানে বুঝতে পারছেন অনেক আগে, অনেকটা সময়। হ্যাঁ, আমার ওই সময়টাতে মানে বিয়ের পরের বছর যেহেতু বেবি, তারপর তো আমি জবে ঢুকলাম, মাস্টার্সটাও কমপ্লিট করলাম। ওই সময়টাতে আমার আসলে অনেক স্ট্রাগল গেছে। আমি মানে সব কিছুই সুন্দরভাবে করেছি, প্রপারলি করেছি। এবং যেটা হয়েছে, আমার বড় মেয়েটাকে মানে বড় কন্যা, ওকে আমি টোটালি বাসায় পড়িয়েছি। ওকে আমি কোনো এক হাতেই আমি সব কিছু করেছি। ওকে আমি স্কুলে দেইনি, মানে কেজি আমরা সাধারণত প্লে নার্সারি যেটা পড়াই সেটা আমি নিজে একদম তৈরি করে সুন্দর করে, মানে একদম নামতা যেটা বলে আর কি, এবং একটা 1-এর বইয়ে যা যা পড়াতে হয়। আর আমাদের আগে কিন্তু একটা ভর্তি যুদ্ধ ছিল ক্লাস 1-এর জন্য। অনেক সময় বলতো যে বিসিএস ক্যাডারের প্রশ্নর মতো মানে পড়াশোনা, এরকম একটা বিষয় কিন্তু তখন খুব বেশি ছিল। ওই সময়টাতে আমি ওকে ওভাবেই তৈরি করেছি, এবং আমি সব কিছু হচ্ছে টাইমলি, মানে বাচ্চার পড়াশোনা, বাচ্চাকে কখন পড়াতে হবে, কখন কোন কাজটা করতে হবে। আর আমাকে সাপোর্ট দেওয়ার মতো ওরকম কেউ ছিল না বলতে আমার শ্বশুর শাশুড়ি ছিল না, আর আমার বাবা তো আগেই ছিলেন না, মা অসুস্থ ছিলেন। তো আমি একাই আল্লাহর রহমতে করতে পেরেছি। এবং আমার বড় মেয়েটাকে যখন আমি মতিঝিল আইডিয়াল স্কুলের স্টুডেন্টও, তো ওভাবে আর কি। আবার পরে সেকেন্ড বেবিটা আবার 2.5 বছরের গ্যাপে, তো 2টো বাচ্চাই মোটামুটি মানে 2.5 বছরের গ্যাপে ছিল। মোটামুটি স্ট্রাগল করে এখন মাশাআল্লাহ আমার 2 মেয়ে বড় হয়ে গেছে। বড় মেয়ে ইন্টার দিবে, আর ছোট মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল। তাহলে লম্বা একটা জার্নি আপনি করে এসেছেন, এবং এখন মনে হয় যে কিভাবে করেছি আসলে ওই সময়টাতে। খুব অসম্ভব একটা ঘটনা, কিন্তু আপনি করেছেন এবং আপনি সেই যুদ্ধে জয়ী লাগছে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করার চেষ্টা করেছি। বাকিটা আল্লাহর রহমতে সামনে কি হয় জানি না, তবে আমি চেষ্টা করেছি ভালোই হবে। চেষ্টা যারা করতে থাকেন তাদের সাথে আসলে খারাপ হয় না, এটাই আমার বিশ্বাস। প্রণীতা দিদির কাছে এসে একটু জানতে চাই, এই যে মায়ের সংসার ছেড়ে নিজের সংসারে পদার্পণ, সেই প্রথম দিকের অনুভূতিগুলো কেমন ছিল?
প্রথম থেকে অনুভূতি তো ভালো সবারই থাকে, আমারও যেরকম সেরকমই ভালোই ছিল। তার মধ্যে আমার শাশুড়ি মা ওই সময় ভীষণ অসুস্থ ছিলেন, ওনার ক্যান্সার ধরা পড়ে আমাদের বিয়ের পরপরই। উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, প্রায় 1.5 বছর, তারপর উনি মারা যান। তারপর থেকে তো আমি মানে ওনার পরবর্তীতে আমি সংসারে করতে, হ্যাঁ মানে যখন আমি শিখবো বা কিছু সেটা শেখার আসলে সেভাবে আমার হয়নি আর কি, সময়টা মানে একদম দেয়ালে পিঠ থেকে গেছে, এখন যা করতে হবে হ্যাঁ যা আমি করব সেটাই হবে। হ্যাঁ তারপরে এইভাবেই আমার শ্বশুর মশাই আমাদের সাথে, আমরা তখন 3 জন বাসায়। তারপরে আমার ছেলে হলো, ছেলে হওয়ার পর থেকে আমি একা একাই ওকে মোটামুটি, আমার মার সাপোর্ট ছিল কিছুটা, মা করেছে। মাও যেহেতু চাকরি করেন, মার আসলে সবসময় সম্ভব হতো না যে আমার সঙ্গে আমার সংসারে এসে আবার মানে থেকে অনেকটা সময় দেয়া, তো তার মধ্যে থেকে উনি অনেকটা চেষ্টা করতো। আর আমার হাজব্যান্ড তো সাপোর্টিভ অনেক ভীষণ, সে আমাকে আসলে অনেক সাপোর্ট করে। সেই সময় আসলে অনেক কিছু পড়াশোনা শেষ করার পরে চাকরি করছি না, বা এই মুহূর্তে আমার হঠাৎ করে সংসারে এতটা সময় দেয়া বা বাচ্চা সামলানো সব কিছু মিলিয়ে ওই সময় আমার অনেক সময় হতো যে আসলে কি মানে কেমন হচ্ছে ব্যাপারটা, ঠিক হচ্ছে না, আমার একটা কাজ করা দরকার বা কিছু। তারপরে এটা আসলে ও আমাকে বুঝিয়েছে যে ঠিক আছে এটা করছো, নেক্সট টাইম হয়তো হবে, সামনে হবে, চিন্তা করার কিছু নেই। তো পরে ভাইয়ের পক্ষ থেকে কোনো ফোর্সফুল না কখনোই না, হ্যাঁ এখন পর্যন্ত না, সহযোগিতাই করছে। হ্যাঁ কখনোই সে ফোর্স করে না যে তুমি এটা কেন করছো না বা করছো না, যেহেতু গানটা করো ঠিক আছে এটা করতে পারো বাসায়, যেহেতু এই যে গান করো শব্দটা বলে ফেলেছেন, এখন গান করতে হবে, গান শুনলেই আমার গান শুনতে ইচ্ছে করে। তো আগে একটা গান শুনি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি আপু। হ্যাঁ আমি শাহনাজ রহমতুল্লাহর একটা গান করার চেষ্টা করছি, আমার খুব প্রিয়। হ্যাঁ থ্যাংক ইউ। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারে ডেকে ডেকে যায়, আয় 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 পারি না ভুলে যেতে, শিকল বাধা এই দুটি পায়, সাগরের সৈকতে কে যেন দূর হতে। বাহ বাহ, কি চমৎকার। থ্যাংক ইউ। শাহনাজ রহমতুল্লাহর গান আসলে গাওয়াটা আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় খুব সাহস করেই গাইতে হয়। সাহস করে মানে আসলে সাহস সঞ্চয় করে করেছি। ওনার গান গাওয়ার সুন্দর, উনি মানে ওনার মানে কি বলবো, আসলে আমার যোগ্যতাই নেই আসলে ওনাকে নিয়ে কিছু বলার। আপনি যে গাইলেন এবং আমরাও খুব পছন্দ করলাম, আমার মনে হয়েছে যে মানে আমাদের পুরো টিম আসলে আমার কানে একটু তালে দিয়েছে একসাথে। খুব চমৎকার একটা ভালো লাগলো প্রেজেন্টেশন। আরো শুনবো অবশ্যই। মৌসুমী ধর দিদির কাছে আসি এবং এসে জানতে চাই ওই যে মায়ার সংসার যখন নিজেরটা শুরু হলো তখনকার অনুভূতি কি অন্যরকম কিনা? হ্যাঁ পুরোপুরি অন্যরকম, কারণ যখন মার কাছ থেকে মা বাবার কাছে তো রাজকন্যা, হ্যাঁ মানে সেই সংসারে কি হচ্ছে জানাই লাগে না, ভুল নেই, সেখানে সবই ঠিক। একটা জিনিস থাকে তো মা, তারপরও বাবার থেকে তো মা বিশেষ করে যে বিয়ে দিতে হবে, তুমি একটু কাজ শেখো, ঘরকন্যার কাজ কিংবা সেলাই করা, এগুলো একটু একটু করে যতটুকু মা পেরেছেন দিয়েছেন। শ্বশুর বাড়ি এসে দেখে কিছুই পারি না, মানে আমার যৌথ পরিবার, শাশুড়ি আছেন, যা ভাসুর, তা ওনাদের 3টা ছেলে মেয়ে আছে, আমার এখন 2 জন ছেলে মেয়ে আছেন। তো আমার শাশুড়ি মা এবং আমার জায়ের তুলনায় আমি কিছুই পারি না। শেখা কিন্তু আসলে এখানে, এবং আমার মানে হাজবেন্ড আমাকে সহযোগিতা করেছেন শ্বশুরবাড়িতে, এবং হাজবেন্ড সহযোগিতা করেছেন একদম মানে 100% করেছেন, কিন্তু তার থেকেও বেশি করেছেন আমার শাশুড়ি মা। হাতে ধরে শিখিয়েছেন, একটা কিছু ভুল হলে রান্না করতে গেলে একটা কিছুতে মানে খারাপ হয়ে গিয়েছে, প্রথমে মা বলে এটা এভাবেই খেতে হয়, তোমরা জানো না। কারণ বিয়ের পরে প্রথম এসে যখন আরেকটা মানুষ যখন ভুল ধরে নতুন পরিবেশে, তখন খুব কষ্টের মানে খুব বেশি কষ্ট হয়, কিন্তু মার কাছ থেকে ওটা পাইনি। মা সবসময় মানে সব কিছুতে পজিটিভ, এবং সেটা আমরা দুই যা আছে, আমি ছোট, আমি তো এখানে আরও বেশি আদরের, ঘরের বড় মেয়ে থেকে এখানে ছোট মেয়ে হিসেবে আছি, তো খুব মানে আনন্দে কাটছে। বাহ,
তাহলে বেশ চমৎকার। এবং আমার কাছে ওই যে মায়ের সংসার থেকে মনে পড়লো যে আসলে মায়ের সংসারে কিছু নিয়ম নীতি থাকে, মায়ের কিছু আদর থাকে, এবং মায়ের বাড়িতে বা বাবার বাড়িতে থাকার সময় মেয়েদের আসলে সংসার জীবনের কিছুই হয়তো জানা লাগে না বা প্রয়োজন হয় না। মা কিন্তু ভুল ধরেন আর বাবা কিন্তু বলবেন যে না না এটা তো এভাবেই হবে, তুমি কেন করছো? মেয়েদের কোনো ভুল নেই। হ্যাঁ ওটা রাজকন্যাদের আসলে তো কোনো ভুল হয় না, তাই না? প্রত্যেকেরই মানে বাবাকে বোঝানোর জন্য প্রত্যেকের বাবাদের একটি করে মেয়ে থাকা দরকার ভীষণ। তখন মানে মেয়ে হলে তখন আসলে মেয়ের মর্মটা বুঝতে পারে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না কোনোদিনও। একদমই তাই। আমাদের সাথে এই মুহূর্তে রেবেকা আজম আপু যুক্ত হয়েছেন, সাজিয়া আফরিন আপু যুক্ত হয়েছেন এবং শামীমা আক্তার আপু যুক্ত হয়েছেন। তিনজনের সাথেই অনেক গল্প হবে। আপনারা এসে গেছেন, আমার তো খুব খুশি লাগছে। নেক্সাস লেডিস ক্লাবের সংসার আসলে আপনারাই যারা যুক্ত হন প্রতিনিয়ত আমাদের সাথে জুমে, এবং সংসারে আরও নতুন করে যুক্ত হবার সিস্টেমটাও কিন্তু আছে, আমাদের স্ক্রিনে দেওয়া থাকে জুমের আইডি এবং পাসওয়ার্ড। এই পর্যায়ে একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আরও অনেক আড্ডা হবে, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবের আড্ডা। আমাদের জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন, তবে একটা কথা জেনে নিতে চাই শানু আপুর কাছে, সেটা হলো যে যখন নতুন সংসারে পদার্পণ করছে, নিজের একটা সংসার হবে, আর ছিলেন হলো মায়ের সংসারে, তো এখন মা কি কোনো উপদেশ দিয়েছে যে এইভাবে সংসার করতে হয়, বা বিয়ের পরেও দেখা যাচ্ছে কোনো একটা অসুবিধা হয়েছে, মাকে ফোন দিয়ে বলছেন যে আসলে আমি মানসিকভাবে এটা ফেস করছি, তো সেক্ষেত্রে তোমার কোনো উপদেশ আছে কিনা, মা এরকম কোনো উপদেশ দেন কিনা সংসারের ক্ষেত্রে? আমরা আসলে বাবার সাথে বেশি কানেক্টেড ছিলাম। যখন মানে কেউ বলে না যে বাবাকে খুব ভয় পায়, বা বাবা আসলে অনেকে ভয়ে যার যার পড়ার টেবিলে চলে যায়, এই যাও তোমার আব্বু আসছে, কিন্তু আমরা বাবা আসলে মনে হতো মানে সকালে অফিসে যেত, দুপুরে অফিস থেকে এসছি, মানে এমনভাবে যে জড়িয়ে ধরতাম মনে হতো যেন অনেক দিন পরে এসছে আর কি। তো আমরা বাবার সাথে বেশি কানেক্টেড ছিলাম, এবং আমার বাবা একটা কথা বলতেন, আমার বাবার কথাই বেশি মনে পড়ে, আমার মা একটু অসুস্থ ছিলেন, আমার বাবা একটা কথা বলতেন যে মা দেখো মানে মানে কার কপালে কি আছে সেটা বলা যায় না। হ্যাঁ, আমি চাই, মানে বাবা মেয়েদের অনেক বেশি আদর করতেন, আমি চাই আমার সংসারে তোমরা সব রকম সুযোগ সুবিধা নিয়ে বড় হও। যেমন আমি সাপোজ এটা বলছি যে পাতিলে যখন ভাত রান্না করা হতো, তো স্বাভাবিকভাবে বলা হতো যে প্রথম ভাতটা পুরুষরা খাবে, বা এটা আগে থেকে রেখে দাও। আমার বাবা বলতেন যে পাতিলের সব ভাতই তো এক, নিচেরটাও যা উপরেরটাও তা, এক পাতিলেই তো রান্না হয়, তো এটাই ও খাবে সেটা না, মানে একসাথে বসে খাওয়ার একটা প্রবণতা তখন থেকে প্রগতিশীল একটা মনোভাবনা রাখতেন। হ্যাঁ, আর পড়াশোনার ব্যাপারে আমার বাবা খুবই ছিলেন, একটা কথা বলতেন যে শোনো তোমরা কখনো খাবার টেবিলে বসে, আমার বাবা বলতেন যে হাজবেন্ডকে কখনোই বলবে না যে বাসায় চাউল নেই। এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো মানে খুব মনে হয় যে বলবা না, হ্যাঁ বলবা, হাজবেন্ডের সাথে সবকিছু শেয়ার করবা। কখন বলবা? যখন একটা ভালো মুভমেন্টে আছো, দুজনে ঘুরছো বা কথা বলছো, তখন কিছু কিছু জিনিস তাকে বলবা, যে তখন যেন তার মন খারাপ, সে ভাত খেতে বসছে, তুমি যদি এখন বলো বাসায় চাউল নেই, অবভিয়াসলি তার ওই জিনিসটা সুন্দর ছোট্ট একটা উপদেশ, বাট এটার মধ্যে অনেক ইনফরমেশন আছে। কিন্তু আমাদের মেয়েদের ভাগ্য আসলে, আমি খুব মানে ধর্নাঢ্য ফ্যামিলি দেখে তোমাকে বিয়ে দিলাম, নিচে নামতে কিন্তু সময় লাগবে না। আবার তোমাকে একটা শিক্ষিত ফ্যামিলিতে ছেলে আর্থিকভাবে একটু স্বাবলম্বী বা কিছু করছে না, সেখানেও যদি আমি তোমাকে বিয়ে দেই, তোমার ভাগ্যে কিন্তু ভালো হয়ে এর চেয়ে তুমি ভালো জায়গায় যেতে পারবা। অতএব মেয়েদের ভাগ্যে কখনো কি হয় ছোট ছোট, হ্যাঁ, আর আমরা পড়াশোনা আমরা বোনরাও করেছি, এবং আমার বাবা সবসময় বলতেন যে আমার সবগুলো যদি মেয়ে হতো তাহলেও কোনো ছিল না। আর মায়ের বিষয়টা যেহেতু এসছে, আমার বড় বোন মায়ের ভূমিকাটা বেশি পালন করেছে। আমার মানে মা যখন মানে আমার ছোট বোনের জন্মের পর খুব অসুস্থ হয়ে যায়, তখন আসলে আমার বাবা, আমার বড় বোন যখন একটু বড় হয়েছে, তখন কিন্তু আমাদের শাসন করাটা সব কিছু আমাদের বড় বোনই করতেন। তো ওই ছোটো ছোটো মানে উপদেশ, এবং এভাবে চলবা, এভাবে করবা, আমরা কিন্তু খুব কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি। ইভেন কলেজ পার করেছি, কখনো বাহিরে ঘুরতে যাওয়া, পিকনিকে যাওয়া, এগুলো কখনো আসলে করা হয়নি। স্কুল বাসা, কলেজ বাসা, আপনি আর আমি এক, এই পর্যন্তই। হ্যাঁ, বলে দিত যে আমার কিন্তু মানে আমি কিন্তু দেখছি তোমরা কলেজে যে কি করবা, ওই যে বাসা থেকে বলে দিত, সেটাই আসলে মেনেছি। একটা জিনিস আসলে এখন রিয়েলাইজ করি যে অতি শাসনে আসলে অনেকে নষ্ট হয়,
অনেকে ভালো হয়। আমার মনে হয় যে আঙ্কেল একটা ব্যালেন্স রাখতে পেরেছিলেন। উনি তো বন্ধু সুলভ আচরণই বেশি করেছেন, তো সেক্ষেত্রে আপনাদের সখ্যতাটাই এত ভালো ছিল যে অতি শাসনে আসলে নষ্ট হয়ে যাবার মতো সুযোগটা তৈরি হয়নি। আরো শুনবো, কিন্তু জুমে এসে একটু কথা বলি, সাজিয়া আফরিন আপুর সাথে একটু কথা বলি। সাজিয়া আপু, আজকে আপনি নতুন নতুন আমাদের সংসারে যুক্ত হলেন কিনা সেই বিষয়ে একটু শুনি। জি, আসসালামু আলাইকুম। সাজিয়া আপু কোথা থেকে হ্যালো, যুক্ত হয়েছেন? জি। আমি ধানমন্ডি 27-এ আমার এই মুহূর্তে আমি আমার চেম্বারে আছি। চেম্বার থেকে যুক্ত হয়েছি। আপু কি একদমই করেন? নতুন আপনাদের ফ্যামিলিতে আমি। বাহ, আমি খুবই খুবই খুশি যে আমার মাধ্যমে আপনি আমাদের পরিবারে যুক্ত হলেন এবং আমার দিনে আপনাকে আমি পেয়ে গেলাম। ওয়েলকাম টু লেডিস ক্লাব। আপনার প্রফেশনটা একটু জানি, চেম্বারে আছেন যেহেতু, কি করেন সেটা একটু শুনি। আমি ডাক্তার, আমি একজন ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিক ফিজিশিয়ান। আপনাকেই আমাদের দরকার আসলে। প্রতিনিয়ত আমরা প্রতিদিন আসলে একটুখানি মনে হয় যে স্কিন নিয়ে কনসার্ন হই, এমন কোনো নারী নেই যে নিজের ত্বক নিয়ে আসলে চিন্তা করেন না। তা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ভীষণ খুশি। এবার এসে একটু জানতে চাই যে ডাক্তারদের সংসার জীবন আসলে কেমন? ডাক্তারদের সংসার জীবন খুব ডিফিকাল্ট। যেটা আমি এতক্ষণ আজকে আমার মানে চেম্বারে বসে থেকেও অ্যাটেন্ড করার সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে টপিকসটা, এবং আমি সবার কথা আসলে শুনতেছিলাম আর নিজের কথা ভাবছিলাম আর কি। তো আমি আর আমার হাজবেন্ড দুজনই ইয়ারমেট একই মেডিকেল কলেজের। তো ফার্স্ট অফ অল প্রচন্ড স্ট্রাগল, মানে দুইজনই পড়াশোনা, দুইজনই ক্যারিয়ার। তো আমি যখন প্রথম মানে আমার একটাই মেয়ে, যখন কনসিভ করি আমি সবকিছু ছেড়ে দিই। মানে আমার একমাত্র কনসেন্ট্রেশন ছিল যে আমার বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিক হয় এবং ওর একদম বেসিকটা যেন আমি মানে নিজে থেকে গড়তে পারি আর কি। তো তখন আমার হাজবেন্ড ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকছে আর আমি একেবারে সবকিছু মন প্রাণ দিয়ে শুধু নিজের সংসার আর মেয়েকে বড় করেছি আর কি। একটা 7 বছরের গ্যাপের পরে আমি আবার ফিরে আসি, কিন্তু এই 7টা বছরে আসলে সামাজিকভাবে সবাই বিভিন্নভাবে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি হয়তোবা ডাক্তারের এই লাইন থেকে সরে গেছি, অথবা আমার বাবা মা খুব কষ্ট পাচ্ছিলেন, ভাই বোন কষ্ট পাচ্ছিলেন যে একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট সবসময় এত ভালো ছিল, এরকম তাদের ধারণা ছিল আমি হয়তোবা কোনোদিনই মানে নিজের প্রফেশনে ব্যাক করতে পারবো না। বাট আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের সহযোগিতা, বাবা মার সহযোগিতা অবশ্যই, এবং আমার মেয়ে আমাকে পরবর্তীতে অনেক হেল্প করে যখন আমি আর কি ব্যাক করি আর কি। তো বাহ, লাস্ট 4 ইয়ার্স না, লাস্ট 6 ইয়ার্স আমি আবার আমার প্রফেশনে ব্যাক করেছি এবং আলহামদুলিল্লাহ সবকিছু এখন ঠিকঠাক মতো এই আর কি বাহ, চমৎকার চলছে। লাগলো জেনে। এবং আমার মনে হয় ডাক্তার জীবনটা যেহেতু একটু কঠিন এবং একসাথে সংসার ব্যালেন্স করা যায় না, তারপরে ভাইয়াও যেহেতু ডাক্তার এবং আপনার মেয়ে আসলে বাবা মায়ের এই জীবনটা দেখে আসলে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার মায়ের সংসারে মায়ার কমতি নেই। হয়তো সময়ের একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু মায়া প্রচুর। একদমই তিনজনই তিনজনকে হেল্প করি, মানে যখন যাকে যেভাবে হেল্প করা যায় আর কি, তিনজনই আপনি নতুন এসেছেন বলে এভাবে আর আপনার কি। কাছে এসে আরেকটু জানতে চাই, ভাইয়াও যেহেতু ডাক্তার, এই প্রশ্নটা আমি টপিকের বাইরে বেরিয়ে করছি কোশ্চেনটা, তারপর না না, করতেই সমস্যা হবে নেই। আমাকে। সেটা হলো, আমি জানতে চাই যে ডাক্তাররা আপু ডাক্তারদেরকেই বিয়ে করেন কি এই কারণে যে তারা আসলে এত পড়াশোনা করেন যে তারা অন্য প্রফেশনে বা বাইরে কাউকে দেখার সময় পান না? এটা হতে পারে আসলে, একটা লং জার্নি তো পড়াশোনার। তো এটা হতেই পারে আসলে। যেহেতু মানে আমার আপনার নিজেরও ক্ষেত্রে এটা অ্যাফেয়ার হয়েছে ম্যারেজ। কিনা যে আপনি আসলে, ও আপনার হ্যাঁ, অ্যারেঞ্জ আমার ছিল? নিজেরও অ্যাফেয়ার ম্যারেজ, আমরা আচ্ছা ইয়ারমেট, আমার নিজেরও অ্যাফেয়ার ম্যারেজ। তো আচ্ছা। এবং যেটা আমার ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে যে মানে আমি যেমন ওকে খুব সাপোর্ট করছি একটা টাইম ওর ক্যারিয়ারের শুরুতে, যখন আমি একেবারেই মানে পুরোটাই নিজের সংসারকে সাপোর্ট দিছি, বাচ্চা, শ্বশুরবাড়ি সবকিছু, এবং ও যাতে ওর সবকিছু শেষ করতে পারে সেটার জন্য আমি মানে ফুল সাপোর্ট দিয়েছি। তারপরে যখন আমি ব্যাক করছি আবার, তখন ও 100% ট্রাই করছে আমি যেন আমার নিজের জায়গায় মানে স্থানে যেন ভালোভাবে ইনশাল্লাহ আবার ব্যাক করতে পারি, সেজন্য ও আবার
তখন মানে ভীষণভাবে হেল্প করছে। আপনারা দুজনই একই সেবার পেশায় নিয়োজিত আছেন বলে একজন আরেকজনকে বুঝতেও আপনাদের ভীষণ সহজ হয়েছে, এটাই হয়তো ঘটনাটা। এবং আপনাদের দুজনের জন্য এবং ছোট্ট কন্যার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমাদের বাকি বন্ধুরা আমাদের সাথে জুমের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারেন। আপনাদের সংসারে কি চলছে আজকে এসে আমাদেরকেও একটু শেয়ার করতেই পারেন, তাই না? আমরা তো আপনাদের পরিবারেরই একটা ছোট্ট অংশ। আমরা আসি একটু প্রণীতা দিদির কাছে এসে জানতে চাই যে ওই যে উপদেশমূলক ব্যাপার, যে নিজের পরিবার থেকে কিছু শিখে শিখে এসে পরবর্তীতে নিজের সংসার শুরু করতে সাহায্য হয়, বাবা কিংবা মা বা পরিবারের কোনো মেম্বার আপনাকে কিভাবে সাহায্য করেছে আপনার সংসারে কোনো একটা উপদেশ দিয়ে, সেটা একটু শুনি। আসলে যেহেতু প্রথমে আমার বলেছি যে আমার শাশুড়ি মা যেহেতু আমাকে আসলে সেভাবে সময় দিতে পারেনি, সেক্ষেত্রে আমার মায়ের কাছ থেকে আমি অনেক উপদেশ আসলে পেয়েছি। মানে আপু অনেক কিছু বললেন না, যে আঙ্কেল বলেছেন যে কখনো চাল নেই এটা বলা যাবে না, আসলে এটা আমরাও বলি, আমাদের বাসায় এটা হয়, আমরা বলি চাল বাড়ন্ত বা নেই বা কিছু এই ধরনের কথাবার্তা বলতে গেলে ওই সিচুয়েশনটা বুঝে বলতে হবে। মানে হাজব্যান্ড আসছে, আসার পরে এইভাবে বলবা না, বলবা কখন যখন খাওয়া দাওয়া হলো বা তুমি একটা ভালো টাইম তোমরা দুজনে কথা বলছো বা গল্প করছো, সেই সময় তুমি বললা যে দেখো আজকে তো এটা হয়েছে বা এরকম হয়েছে। বাসায় একজন ভদ্রলোক কি করে, সারাদিন সে কাজ করেছে, কাজ করার পরে সে যখন বাসায় ঢুকছে স্বভাবতই সে সব ধরনের ঝামেলা টামেলা বিভিন্ন রকম থাকে সবার কাজে ফিরতে চেয়েছেন, সমস্যায় তো ফিরতে চান। হ্যাঁ সেটাই, হ্যাঁ এক্স্যাক্টলি, সমস্যায় তো ফিরতে চাইনি। তো তখন আসলে তাকে ওইভাবে না বলে তুমি যদি এটা একটু সুন্দর করে সুন্দর সময়ে বলো, তাহলে জিনিসটা ভালো হয় আর কি, দেখতেও ভালো লাগে, তার কাছেও ভালো লাগবে। হ্যাঁ, যে আমি তুমিও এটাতে কখনো তোমারও মনে হবে না যে ও বিরক্ত হচ্ছে বা ও আসলেই বিরক্ত হবে না। হ্যাঁ, এটা আপুর কথার সাথে আমি একদমই একমত। আঙ্কেল যেহেতু আপুকে যেভাবে বলেছে, আমাদের ফ্যামিলিতে এটা আমার মা বলে বা বাবাও বলে। নরমালি দেখা যায় যে বাবারা একটু সংসারের নিয়ম কম বোঝেন, আপুর ক্ষেত্রে উল্টো হয়েছেন। আবার আপনার আমার ক্ষেত্রে হ্যাঁ এরকম হয়েছে, আমার বাবা তো সবসময় আমি যেটা করি সেটাই ঠিক, মা বলে না এটা বন্ধু সুলভ ছিল, এখন নেই, খুবই বন্ধু সুলভ ছিলেন আর কি। আমার বাবাও আমার বন্ধু, কিন্তু মা অনেক কিছু বুঝিয়ে বলে যে হ্যাঁ মা থাক এরকম। হ্যাঁ 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 সবসময় বাবা বলে এইভাবে, তখন মা বলে থাক থাক এরকম করে মাথায় তুলো না, এইভাবে বলা দরকার নাই। একটু বাস্তববাদী হতে শেখান, এটা হয়তো ওনার জীবন থেকে পাওয়া, যে আসলে মেয়েদের জীবনটা যেহেতু একটু কণ্টকাকীর্ণ হয়ে থাকে মাঝে মাঝে, মাঝে মাঝে হয়ে থাকে, তো মা একটু বাস্তববাদী তৈরি করেন। আবার অনেক মেয়ের জীবনে তো আসলে অনেক ধরনের ঝড় যায়, আসতেই পারে। হ্যাঁ, আর তো এটার জন্য নিজেকে সবাই যাতে খাপ খাইয়ে নিতে পারে, সেজন্য এইটার জন্য মায়েরা বোধহয় মেয়েদেরকে আগে থেকেই একটু তোল্লাইটা কম দেয়, যে বেশি মাথায় ওঠার দরকার নাই, বা তুমি একটু এরকম থাকো এরকম করো না, এইভাবে বলাটা ঠিক না। এবং মেয়েরা কোমলমতি স্বভাবের হলেও মেয়েদেরকে কিন্তু আসলে ভীষণ শক্তিশালী হতে হয়, মন থেকে ভীষণ সহিষ্ণু হতে হয়। শুনবো সেই সব বিষয়ে একটু। মৌসুমী ধর দিদির কাছেও আসবো, আবার এদিকে আমাদের জুমে অনেকজন চলে এসেছে, আমাদের প্রিয় সারাও চলে এসেছে তার মায়ের সাথে, সো তাদের সাথেও কথা হবে। একটা বিরতি থেকে এসে একটা বিরতি নিয়ে নিচ্ছি, থাকুন সঙ্গেই। আমরা আসলে সবসময় আড্ডা দেই, আমরা হলো বিরতির মাঝখানের সময়টাতেও আড্ডা দিই এবং লেডিস ক্লাবে এসে তো আড্ডা দিই, আপনি দেখতেই পাচ্ছেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, এই আড্ডার অংশ তো আপনারা হতেই পারেন, তাই না? আপনাদেরকে ছাড়া কি আড্ডা জমে? অবশ্যই চলে আসবেন দ্রুততার সাথে। এসে একটু মৌসুমী দিদির কাছে এসে জানতে চাই, মায়ের দেয়া বা বাবার দেয়া কোন উপদেশটা সঙ্গে করে নিজের সংসারে গেলেন এবং নিজের সংসারে এই নিয়মটা অবশ্যই আপনি পালন করেন, এরকম একটা কথা জানতে চাই। মা বাবা দুজনই, মানে দুজনের মধ্যে ওই যে আপু কিংবা দিদি যে কথাটা বললো, এই কথাটা হয়তো আমরা প্রতিটা মেয়ে জানি, যে দরজা খোলার পরে হাজবেন্ডের সামনে কখনো মুখ গোমরা করে থাকবা না। আচ্ছা, সেটা তুমি যদি হ্যাঁ তো অফিসিয়াল না, অফিসিয়াল আমরা যখন কাজ করতাম মানে আমরা কাজ করেছি বাইরে, যখন কাজ করেছি ওই অফিসের স্ট্রেসটা কিন্তু আবার আমার হাজবেন্ডকে দেখানো যাবে না, কারণ ওর একটা ভরসার জায়গা থাকে ওয়াইফ। হাজব্যান্ডের মানে এটা হাজব্যান্ডরা হয়তো বা স্বীকার করে না কিংবা ওরা হয়তো বা বুঝে না, কিন্তু আমার হাজব্যান্ড যেটা বলে যে তুমি হলে একটা ভরসার জায়গা, কারণ আমার মায়ের পরে কিন্তু আমি তোমার উপর ভরসাটা করব, সেখানে তুমি যদি আমাকে না বুঝো তাহলে হবে না। এখন আমার বাবাও সেম ছিলেন, আমার বাবার খুব মানে আমার বাবা মা এখনও অনেক রোমান্টিক এবং ওনাদের বন্ডিংটা অনেক ভালো। তো বাবা মা এই কথাটা বলে দিতেন, আর বাবা বলতেন যে তুমি ছাড় দাও, তুমি যদি কিছুটা ছাড় দাও আরেকজন অবশ্যই ছাড় দিবে।
এই জিনিসটা মানে, এবং আমি ট্রাই করি যে আমার শ্বশুরবাড়িতে এটা করার। আমি জানি না করতে পারি কি না, কিংবা আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে নিয়ে কতটা হ্যাপি সেটা তো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি যে আমার আপনাকে দেখে মনে হচ্ছে যে হ্যাপি, কারণ ওই যে তারা যদি হ্যাপি না থাকতো আপনার চেহারায়ও একটা প্রভাব পড়তো যে আমার পরিবারের কেউ সুখে নেই, আমি শ্বশুর বাড়িতে মানে আমার বড় যে ভাসুর, মানে আমরা ভাসুর বলি, তো দাদার হলো একদম মানে কি বলবো, দাদা আমার দাদার মতো। আমার বড় ভাই থাকলে যে সাপোর্ট আমি পেতাম ওটা পাচ্ছি। আমার দিদি মানে আমার যা, ওনার কাছ থেকে সেম অবস্থা। আমার পছন্দের খাবারটা আমি যখন বাড়িতে যাই, আমার পছন্দের খাবারটা আমার যা রান্না করে আমাকে খাওয়ান। তো আমি হয়েছে কি আমার বাসায় যেরকম রাজকন্যার মতো ছিলাম, এখানে এসে আমি রাজকন্যা তো না, এখন তো মানে মোটামুটি রানী টাইপের হয়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ও যেটা বললো যে ফ্যামিলিতে সাপোর্ট করা, বা আরেকটা আমরা যেহেতু অন্য একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে এসেছি, একদম দুটো পরিবার তো সম্পূর্ণ আলাদা হয়, কারোর সাথে কারোর কিন্তু সেভাবে মিলে না। তো আমার এখানে আমার ফ্যামিলিতে যখন আমি ওদের সাথে, আমাকে তারা ভীষণ ভালোবাসে, ভীষণ। আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই আমাকে তারা অনেক ভালোবাসে এবং সময় দেয়, সব কিছু বুঝতে চেষ্টা করে, আমাকেও তারা বুঝে। এটা আমার মনে হয় সবাই যদি, সব মেয়েদের ক্ষেত্রে যদি এই জিনিসটা হতো, তাহলে আমার মনে হয় যে এত সংসারী মায়া ছাড়া হতো না। আর এটাই মায়ের বাঁধন আসলে। আমরা এই কারণেই কোনো কিছু ছেড়ে যেতে পারি না। হ্যাঁ, কোনো কিছু একটা জিনিস, ভাঙা জিনিস ফেলতেও আমাদের ভীষণ কষ্ট হয় যে এটা ফেলে দিব, থাক, এটা রেখে দিই, এটা অন্য কিছু করা যাবে না, থাক, একটা জায়গায় তো আছে। ওই যে মেয়েদের তো আসলে এটা অভ্যেস, মেয়েদের ভিতরে আসলে মায়াটা খুব বেশি। কপালের টিপটা খুলে আমরা আয়নাতে আটকে রাখি, এরকম একটা বিষয়। সবই মায়া আসলে। এই সময় একটা গান শুনতে ইচ্ছে করছে, একটা গান শুনবো আমাদের সানোয়ারা শানু আপুর কাছ থেকে। আপু, আমি জানি যে আপনি হয়তো প্রফেশনালি গান করেন না, কিন্তু 2-4 লাইন একটু শুনতেই তো পারি। আজকে সবার কাছ থেকে গান শুনবো, এটা আমার ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমি শোনাচ্ছি। আমার আসলে এই বাসায় টুকটাক গাওয়া হয়, তবে ইদানিং তাও হয় না। আমি শোনাচ্ছি আমার খুব প্রিয় একটি গান, সাবিনা ইয়াসমিন মানে গাছি। 2 লাইনের জায়গায় যদি 4 লাইন হয়। অবশ্যই অবশ্যই, আমরা তো 4 লাইন পছন্দ করি। আচ্ছা, ঠিক আছে। ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে, দুজনারে চাই শুধু লুকিয়ে দিতে, ও পিয়া তুমি ফুলকে বলো ঝরে যেতে, তুমি ফুলকে বলো ঝরে যেতে। ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে, দুজনারে চাই শুধু লুকিয়ে দিতে, ও পিয়া তুমি ফুলকে বলো ঝরে যেতে, তুমি ফুলকে বলো ঝরে যেতে। সবার নজর থেকে আড়াল করে বুকের ছায়ায় মোরে রাখো ধরে, সবার নজর হতে আড়াল করে বুকের ছায়ায় মোরে রাখো ধরে, বুকের ছায়ায় মোরে রাখো ধরে। গান যদি থেমে গিয়ে আজকে রাতে, দুজনারে চাই সুরে ভরিয়ে দিতে, ও পিয়া তুমি গানকে বলো থেমে যেতে, তুমি গানকে বলো থেমে যেতে। চমৎকার। গলা কাঁপছে। না না, অবশ্যই রোজ গাওয়া হয় না যেহেতু একটু কাঁপতেই পারে, কিন্তু আমাদের আড্ডায় আসলে সব চলে, কোনো অসুবিধা নেই। আমরা আসবো হলো আমাদের শামিমা আপুর কাছে। শামিমা আপু,
আপনার কাছে এসে একটু আনমিউট করবেন, আগে আনমিউট করে তারপর আপনার কাছ থেকে শুনবো যে সংসার আসলে যদি সুখের রাখতে হয় সেটার জন্য যদি একটা নিয়ম অবশ্যই পালন করতে হবে, সেটা আপনার কাছে কোন নিয়মটা মনে হয়? শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় সঞ্চালক, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন যে মায়ার সংসার টপিকে এই আলোচনায় সংসারকে সুখী রাখতে হলে কোন নিয়মটাকে প্রাধান্য দেওয়া উচিত, এরকম তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হলো যে আসলে আমরা যদি বলি যে একটা সংসারের মূল পিলার, হ্যাঁ, পিলারটা হলো ওই সংসারের যিনি গৃহকর্ত্রী, এক্ষেত্রে মা মা বলতে হয়। সন্তান থাকলে মা, সন্তান না থাকলে স্ত্রী। তো একটা একজন নারী মূলত সংসারের মায়াটাকে একটা মানে ওয়েবসাইটে এখন যেমন নেটওয়ার্কিং সারা বিশ্বকে ছড়াই দেয় জালের মতো, তেমনি একজন নারী, আমি আমার কথা যদি বলি, আমার সংসারের মায়ের বন্ধন দিয়ে সংসারটাকে ধরে রাখা, আমার সন্তান, আমার স্বামী, আত্মীয় স্বজন সবাইকে শান্তিতে রাখার জন্য, সুখে রাখার জন্য, তাদের মন ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমার ভূমিকাটাই প্রধান। এক্ষেত্রে আমি বলবো যে মেয়েদের আসলে স্বামী, সন্তান, সংসার এই কথাটা চিন্তা করেই তাদেরকে কাজ করতে হয়। স্টুডিওতে একজন আপু বলছিলেন যে উনি জব ছেড়ে দিয়ে আসার পরে সংসারে যে বিষয়গুলো আসছে, যে আর ডাক্তার আপু আসছিলেন, উনিও বললেন যে ওনার কি করে লম্বা বিরতি গেছে ওনার যখন বাচ্চার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই। আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করতাম, আমার হাজবেন্ড, আমি সেম প্যারালাল জবে করতাম, কিন্তু আমার বাচ্চা প্রথমত আমার বাবা টেক কেয়ার করতেন, বাবা স্ট্রোক করার পরে আমার সে রাজকীয় জব, আমি ইউএসএর সাথে কাজ করতাম কেয়ার ইন্টারন্যাশনালে থাকাকালীন সময়, আমাকে জবটা ছেড়ে আসতে হয়েছে। কারণ কি, আমার বাচ্চাটাকে তখন দেখার কেউ নেই। হ্যাঁ, তো ব্যাক টু দ্য পেভিলিয়ন কিন্তু আমাদের নারীদেরকেই করতে হয়, আমরাই কিন্তু ফিরে আসি। এক্ষেত্রে আমি বলবো আমার হাজবেন্ড, তাকে কিন্তু ব্যাক করতে হয় না, সে কিন্তু এখন একজন সেলিব্রিটি পার্সন, একজন ইন্টারন্যাশনাল ব্যক্তি, সে একজন ইউনাইটেড নেশনস এর হাই লেভেল প্যানেলের স্পিকার হিসেবে সবসময় কাজ করে। কিন্তু আমি ওই জায়গাটা যেতে পারিনি, বাট আমাদের দুজনের সেম পজিশন ছিল। কিন্তু আমার দুঃখ নেই এই কারণেই যে আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট রেসপেক্ট করেন, যথেষ্ট ভালোবাসেন। সেম আমার ছেলে এখন ঢাকা ইউনিভার্সিটি পাশ করে বের হলো, আমার মেয়েটা, সবাই মিলে আমাকে এত রেসপেক্ট করে। তো আমি মনে করি যে আমি রিটার্নটা পেয়েছি। হ্যাঁ, সংসারে তাহলে সম্মানটা ভীষণ দরকার, সম্মানটা থাকলে আসলে কোনো কষ্ট মনে হয় না। অনেক ধন্যবাদ শামীমা আপু, আরো শুনবো অবশ্যই। আমরা স্বপ্না আপুর কাছে আসি, অনেকদিন পর স্বপ্না আপুকে দেখছি। স্বপ্না আপু, আপনি এতদিন কোথায় ছিলেন? সংসার জীবন নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে আপনি আমাদেরকেই ভুলে গেছিলেন, এরকম কিছু কিনা সেটা একটু জানান। স্বপ্না আপু, আনমিউট করতে হবে, মানে না আসতে আসতে আপনি মিউট করাও আনমিউট করাও ভুলে যাচ্ছেন। ধন্যবাদ তোমাকে, আর শুভ সন্ধ্যা। আসলে সংসার ধর্ম হচ্ছে একটা মায়া। আমি সংসার তো আছে, হারিয়ে যায় নাই। আমার মা অসুস্থ, তো সেজন্য মাকে একটু সময় দিতে হয়। উনি মায়ে চলে গেছেন, তাই ওই যেটুকু সময় পাই মাকে দেই। এই জন্যই হয়তো আমার জুমে আসা হয় না রেগুলার, তবে ইনশাল্লাহ আশা করি সামনের বার থেকে রেগুলার হব। আর সংসার হচ্ছে একটা মায়া। ওই যে এক আপা বললো না যে অনেক সংসারের জন্য সে অনেক কিছু ছেড়ে দিয়েছে, তো আমাদের নারীরা সংসারের জন্য তারা অনেক কিছু ছেড়ে দেয় সংসারটাকে ধরে রাখার জন্য। প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত সবকিছু মানে সংসারের পিছনেই। একটা সংসার ধরে রাখতে হলে সেখানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতে হয়, স্বামীর সেবা যত্ন, ছেলে মেয়ের দেখাশোনা, এগুলি কিন্তু মেয়েরাই করে থাকে, নারীরাই করে থাকে। এই নারীদের জন্য একটা সংসার সুন্দর হয়, নারীরাই পারে একটা সুন্দর সংসার গঠন করতে। আর এই সংসারটাই হচ্ছে একটা জগৎ, একটা মায়া, আর কিছুই না। বাহ, চমৎকার আপু, অনেক ধন্যবাদ। বাকিদের সাথেও কথা হবে। একটা বিরতির সময় তো কথা বলতে বলতে হয়েই যাচ্ছে বারবার। চলুন বিরতিটা নিয়ে আসি, ফিরে এসে আরো অনেক গল্প হবে, সাথেই থাকুন। বিরতির পরে যখন ফিরে আসলাম, হাতে আছে অল্প কিছু সময়, মানে আর মাত্র 30 মিনিট আমরা আড্ডা দিচ্ছি, এবং সেখানে এসেই আমাদের জুমেও অনেক বন্ধুরা আছেন। একটা বিষয় খুব প্রচলিত একটা কথা, সেটা হলো সংসার সুখের হয় রমণীর গুণে। এই বিষয়টা নিয়ে শানু আপু, আপনার কি মতামত?
আমি বলবো সংসার সুখী হয় দুজনেরই গুণে, তবে স্যাক্রিফাইসটা নারীদের বেশি থাকে। এই জন্য হয়তো পরের লাইনটা আছে, যদি গুণবান পতি থাকে তার সনে। এটাই হলো আসল ব্যাপার। হ্যাঁ, দুজনেরই হয়, তবে ওই যে আসলে আজকের তো বিষয়বস্তুটা হচ্ছে মায়ার সংসার। হ্যাঁ, আসলে আমাদের আমি এটা বলতেই হবে, অনেকে হয়তো বলার সুযোগ থাকে না। আজকে যেহেতু নেক্সাস টেলিভিশনের মাধ্যমে লেডিস ইয়েতে যে আমরা প্রোগ্রামটাতে এসেছি, এখানে আজকে এই কথাটা না বললে আমার আশাটা আজকে অপূর্ণত থেকে যাবে। সংসার জীবনটা আসলে টিকে থাকে মেয়েদের স্যাক্রিফাইসের জন্যই কিন্তু বেশি। মেয়েরা স্যাক্রিফাইস করাটা যখন কমিয়ে দিবে বা না করবে, তখন কিন্তু সংসারটা আসলেই টিকবে না বলে আমার কাছে মনে হয়। মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এবং নিজের বাস্তব অভিজ্ঞতা না, আশেপাশে আমরা যেটা দেখছি এটা থেকে মনে হয় যে মেয়েরা আসলেই অনেক স্যাক্রিফাইস করে সব কিছুতেই। তাহলে লেডিস ক্লাব আড্ডার মাধ্যমে এটা আমরা জানলাম যে আসলে নারীদেরকে নিয়ে যে আলাদা একটা আড্ডা দেওয়ার জায়গা তৈরি হয়েছে, এটা আসলে তারা ডিজার্ভ করেন, কারণ নারীরা আসলে এত স্যাক্রিফাইস করেন, নারীদের একটা আলাদা কথা বলবার জায়গা থাকা উচিত। এবং এসে আমরা একটু মৌসুমী ধর দিদির কাছে এসে জানতে চাই যে এই যে আমরা মাত্রই বললাম যে সংসার সুখের হয় রমণীর গুণে, তা শুধুমাত্র রমণীর গুণে একটা সংসার টিকে থাকে আপনার কি মনে হয়? কখনোই না। সংসার টিকে থাকার জন্য আমি আপুর সাথে একমত, দুজনেরই দরকার হয়। মেয়েরা স্যাক্রিফাইস করে, এবং মেয়েরা যখন স্যাক্রিফাইস করে তখন ছেলেরা সেটা প্রাধান্য দেয়। আমি যদি আমার স্বার্থটা যখন দেখা শুরু করে দেব প্রথম থেকেই, তখন আরেকজন পুরুষ মানুষ যে আমার জীবনে আসলো সে কিন্তু আমাকে বুঝতে পারবে না। আমার বাবা যেভাবে বুঝবে অবশ্যই আমার স্বামী সেভাবে বুঝবে না, কিন্তু আমি যখন ও যখন দেখবে যে আমি স্যাক্রিফাইস করছি, তখন ওর দিক থেকেও একটা হাত বাড়িয়ে দিবে যে হ্যাঁ আমারও এটা করা দরকার। আমার এটা মানে ব্যক্তিগতভাবে ধারণা যে দুজনেরই লাগে। আচ্ছা, ঠিক আছে, না হলে সংসার সুখের হবে না। আচ্ছা আচ্ছা, প্রণীতা দিদি কি বললেন এই বিষয়ে? দুজনের সাথে একই মত। সংসার সুখের রমণীর গুণে অবশ্যই, সেক্ষেত্রে ভালো একজন লাইফ পার্টনার অবশ্যই প্রয়োজন, গুণবান পতি প্রয়োজন। হ্যাঁ, গুণবান পতি, খুব বেশি গুণ না হলেও চলে, খুব বেশি গুণ না, কিন্তু ভালো মনের একজন মানুষ থাকতে হবে যে কিনা স্যাক্রিফাইস আমি যেহেতু করছি সেটা যাতে সে বুঝতে পারে যে না, এই যে মাঝে মাঝে একটু অ্যাপ্রিশিয়েট করা, একটু ভ্যালিডেশন দেয়া যে না আই ক্যান সি যে তুমি কি করছো আমার জন্য, আজকে ভালো লাগছে না, আচ্ছা চলো তাহলে একটু বাইরে যাওয়া যাক, বা এরকম টাইপের, বা কিছু একটা ছোটখাটো কিছু আনলে মেয়েরা কিন্তু অল্পতেই খুশি হয়। মানে ছেলেরা এটা বুঝে না, একটু কেয়ারিং হলেই মেয়েরা আসলে বাকি সব কাজ ছেলেরা সব সময় আমরা তো ফুলের মালাতেই খুশি, কিন্তু ওরা ভাবে কি ও বুঝে আরো বড় কিছু চাচ্ছে, মানে এরকম মনে হয় হয়তো অনেকে। তো এটা ছেলেরা ভুল করে, তো অন্য পছন্দ আছে। আপনারা ভীষণ লক্ষ্মী তিনজন না আপু, এটা সেটাও একটা ব্যাপার যে অনেকে আছে যে অনেক বেশি হাই অ্যাম্বিশিয়াস, যে আমার এটা লাগবে, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, যে বেশি চাওয়াটাও আসলে ভালো না। আমার তো বুঝতে হবে আমার লেভেলটা কি, বা আমার হাজবেন্ডের অ্যাবিলিটিটাও আমাকে বুঝতে হবে। ওইভাবে যদি আমি চেয়ে থাকি বা চাওয়া পাওয়াটা থাকে, সীমাবদ্ধ থাকে, তাহলে আমার মনে হয় সংসার আসলেই মায়ের সংসার হয়ে ওঠে। বাহ, চমৎকার। এখন হলো আমার একটা কথা মনে আছে, সেটা হলো মৌসুমী ধর দিদির কাছে একটু গান শুনবো, এটা আমি বলে রেখেছিলাম। তো সেই কথা থেকেই 2-4 লাইন, বেশি গাইতে হবে না, একদম ছোট করে আপনি 2-4 লাইন গেয়ে ফেলবেন। একজনের সাথে কথা বলে আসি আপনি গানটা খুঁজতে খুঁজতে। আমাদের সাথে রেবেকা আজম আপু অনেকক্ষণ ধরে ছিলেন, তিনি কি আছেন এখন? রেবেকা আপু এখন নেই। শাহনাজ রহমান আপু হলো আমাদের সেই নারী যার কথা আমাদের সানোয়ারা শানু আপু একটু আগেই বলছিলেন। সেটা হলো শানু আপু বলছিলেন যে মা যেহেতু একটু অসুস্থ ছিলেন, মায়ের সব দায়িত্ব এবং সংসারটাকে পুরো নিজ হাতে সামলে নেওয়ার যে আসল দায়িত্বটা, সেটা তার বড় বোনই সামলে নিয়েছেন, এবং সেই মানুষটাই হলো আমাদের শাহনাজ আপু। এবং বোন হিসেবে মায়ের ভূমিকা পালন করে সংসার জীবনে বোনের একটা বড় প্রভাব থাকে। সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে শুনি আপু, আনমিউট করে বলবেন। আপু শুনতে পাচ্ছি না। বোন ছোটবেলায় ওরা আমার কাছেই বড় হয়েছে। বাহ। ওদের স্কুলের বইটা আমি গুছিয়ে দিতাম, ওদেরকে স্কুলে আমি নিয়ে যেতাম, ওদেরকে বিয়ে টিয়ে দেওয়া আমি করেছি। বাহ। আমি আমার হাজবেন্ডের সংসারে থেকে আমার নিজের সংসার ঠিক রেখে ওদেরকে চমৎকার ভাবে আমি গাইড করেছি। আমার ইমিডিয়েট ছোট ভাইটা বর্তমানে কানাডায় আছে, তাকেও আমি কানাডাতে পাঠানোর ব্যাপারে, যাওয়ার ব্যাপারে তাকে উৎসাহ জুগিয়েছি। তো প্রথমত আসলে এই প্রোগ্রামে আমার অনেক বন্ধু বান্ধব পরিচিত জন যায়, কিন্তু আজকে যে আপনাদের লাইভে জয়েন করেছি সেটাও আমি আমার বোনকে উৎসাহ দেওয়ার জন্যই জয়েন করেছি। কারণ আমি
সবসময় আপনাদের প্রোগ্রামটা দেখি। আমার কাছে মনে হয় যে এরকম একটা আঙ্গিনা প্রত্যেকটা চ্যানেলেই থাকা উচিত। আমার একটা কল আসছে। আচ্ছা দেখছেন। জি আপু, অনেক ধন্যবাদ, আপনি উৎসাহ দিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সামনের দিনগুলোতে আপনাকে চাইবো, কারণ আপনাকে আমাদের ভীষণ পছন্দ হয়ে গেছে। তো মাঝে মাঝে বোন এবং আপনি নিজেও আমাদের সাথে জুমে মাঝে মাঝে যুক্ত হবেন যখনই সময় সুযোগ পাবেন, অথবা ছোট্ট মেয়েকেও যুক্ত করাবেন। অবশ্যই আমরা গানটা শুনে নিই। গান তো চর্চা হয় না অনেকদিন থেকে, তো সব মানে লজ্জাই লাগছে করতে, তারপর করছি। আমি সুনামগঞ্জ আমার শ্বশুর বাড়ি, তো আমি রাধারমন দত্তের ইয়েটা করছি, জি জি চেষ্টা করছি। জলে গিয়াছিলাম সয়ে, জলে গিয়াছিলাম সয়ে, এগো কালা কাজলের পাখি দেখাইলাম কই, এগো কালা কাজলের পাখি দেখাইলাম কই, জলে গিয়াছিলাম সয়ে, জলে গিয়াছিলাম সয়ে। সোনার পিঞ্জিরা সই গো রূপার টানগুনি, সোনার পিঞ্জিরা সই গো রূপার টানগুনি, এগো আবের রুমালো দিয়া পিঞ্জিরা ঢাকুনি, এগো আবের রুমালো দিয়া পিঞ্জিরা ঢাকুনি, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। পালিতে পালিসলাম পাখি দুধ কলা দিয়া, পালিতে পালিসলাম পাখি দুধ কলা দিয়া, এগো যাইবার কালে বেইমান পাখি না চাইলো ফিরিয়া, এগো যাইবার কালে বেইমান পাখি না চাইলো ফিরিয়া, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। বাহ, চমৎকার চমৎকার। এই গানটা তো আমি আপনি না শোনালে শুনতেও পারতাম না, খুব পছন্দ হয়েছে আমার, অনেক ধন্যবাদ। এদিকে আমাদের রুমা আপু আছে। ও রুমা আপু, আপনার এই যে ছোট্ট সারাকে নিয়ে সুন্দর একটা সংসার, আপনার সংসারের সবচেয়ে প্রিয় ব্যাপার আপনার কোনটা লাগে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অহনা আপু কেমন আছো? খুব ভালো আছি আপু, আপনাদেরকে দেখলে আরো ভালো থাকি। তোমার একটা নাম দিয়েছে আমার মেয়ে, আমার ওটা গহনা আন্টি বলছে, ওটা গহনা আন্টি। আমি বলছি না, অহনা বলছে না গহনা আন্টি। বাহ, মরিয়ম নাম আমার দেওয়া। ও জানতাম না। আমি জানি যে আমাদের এই যে আমি আপনাকে বলতাম যে আমার বড় আপা মরিয়ম আপু, সে আমাকে অনেক আগে গহনা নাম দিয়ে রেখেছে এবং সাথে এখন সারাও আমাকে নামটা দিয়েছে, তার মানে নামটা আমি নিকনেম হিসেবে গ্রহণ করতে পারলাম। এখন থেকে আমি অফিসিয়ালি গহনা। আমি এখন আপনার কাছে এসে সংসারের ব্যাপারটা নিয়ে একটু শুনি। সংসারে সবচেয়ে সুখের মতো হচ্ছে প্রত্যেক শুক্রবার ওর বাবা যেদিন বাসায় থাকে সেদিন আমার মেয়ে ও প্রত্যেক দিন মানে শুধু হিসাব করে আজ কি বার কাল কি বার। ও শুক্রবার আসলে ওর হচ্ছে খুব খুশি। সে শুক্রবার দিন ও সারাদিন ওর ঘুম থেকে শুরু করে একদম বিকালে সে ঘুরতে যাবে প্রতিদিন। এটাই মানে তার সবচেয়ে ভালো মুহূর্ত। আমার মেয়ের আর আমার সারাদিনের মানে আমরা সবসময় থাকি যে শুক্রবার কবে আসবে, ওর বাবার অফ ডে কবে আসবে। সেটাই, বাবা ছাড়া কি সংসার হয়? স্যাক্রিফাইস মাইন্ডেড। হ্যাঁ, আর ওর বাবা অনেক স্যাক্রিফাইস মাইন্ডেড। শুক্রবারে থাকলে ওর বাবা যতই যে আমি আমার ধুলাতে ডাস্ট অ্যালার্জি, ও পুরা ঘর একদম সুন্দর করে খালার সাথে গুছায় ফেলবে, এদিক ওদিক সরায়ে মানে মানে সাহায্য করবো টুকিটাকি যেটুক পারে। মানে এই কাজটা ঘর গোছানোটা খুব ভালো পারে, একদম কোথাও ময়লা থাকা যাবে না, একদম কোথাও ময়লা থাকা যাবে না। তাহলে সত্যিকারের গুণবান পতি আছে আপনার এবং সংসার তো সুখের হবেই। তাহলে অনেক অনেক ধন্যবাদ আপু। বাকিদের সবার কাছেই ছোট ছোট করে হলেও একটু শুনবো, কিন্তু একটা বিরতির সময় আবার চলে এসেছে। একটা বিরতি নিয়ে আবার ফিরে এসে গল্প করবো আপনাদের সাথে। আপনারা ছোট ছোট করে তৈরি করে রাখবেন আপনাদের কথাগুলো। ফিরে আসছি। ফিরে আসলাম এবং হাতে নাকি একটুখানি সময় আছে। এত একটুখানি সময় কি ভালো লাগে? একদমই ভালো লাগে না। সবার সাথে একটু একটু করে কথা বলে নেই। হ্যাঁ, আমাদের সাথে যারাই আছেন, হাসিনা আপু আপনার কাছে একটু আসি। হাসিনা আপু, এসে আপনার কাছে একটু শুনি যে সংসার নিয়ে আপনার যদি একটা উপদেশ দিতে হয় তাহলে কি উপদেশ দেবেন যারা নতুন সংসার জীবনে পদার্পণ করতে যাচ্ছেন তাদের জন্য? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অবশ্যই হচ্ছে স্যাক্রিফাইস মন মানসিকতাটা থাকতে হবে। আর আরেকটা হচ্ছে এর সাথে এটা থাকলে সবাই অনেক ভালো থাকবে, কম বেশি যেটাই হোক স্যাক্রিফাইস মানসিকতা থাকতে হবে দুজনেরই। আর হচ্ছে সব নারীদেরকে বলবো
এই যে এটা একটা মায়ার সংসার, সবার সারাদিনের কাজ শেষে এখানে বসবেন, অনেক ভালো থাকবেন। জি জি, বাহ চমৎকার। একটু তরু আপুর কাছে একটা অ্যাডভাইস নিয়ে আসি। তরু আপু, একটু সংসার জীবন নিয়ে 2 লাইন বলুন। হ্যালো আপু, ভালো আছেন না? খুব ভালো আছি। আসলে কি আপু, সংসারটা হচ্ছে একটা মায়ের একটা কি বলবো যে একটা এমন একটা জায়গা যেখানে সবচেয়ে বড় যেটা আমি মনে করি, যেটা হাসিনা আপা বললো, স্যাক্রিফাইসিং মাইন্ড থাকতে হবে, সাথে সাথে বিশ্বাসটা। আপা বিশ্বাস যদি একবার নষ্ট হয় তাহলে কিন্তু সে সংসারে কোনো সুখ আসে না। বিশ্বাসটা অনেক বড় ব্যাপার আপা। আমি মনে করি বিশ্বাসটা স্যাক্রিফাইসিং মনোভাব, এবং স্যাক্রিফাইসটা আসতে হবে অবশ্যই বুঝে শুনে। অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজনই তো একই রকম, তো সেক্ষেত্রে অন্যায় স্যাক্রিফাইস যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে। সোনিয়া আপু, আপনার কাছে সংসার নিয়ে একটু শুনি। শুভ সন্ধ্যা সবাইকে, শানু আপাকে অভিনন্দন। যাই হোক, সংসার হলো স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজের জায়গা। সেখানে দুজনকে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ করে সংসারটাকে টিকিয়ে রাখাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো জিনিস। মিলেমিশে, একটু সময় বেশি নাই, আর বেশি কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। ওবায়দা আপু, আপনাকে তো হলো গিয়ে আমরা দেখলাম যে ব্যবসায়িক মানুষ হিসেবেও আপনি ভীষণ চমৎকার, কিন্তু ব্যবসা জীবন বাদ দিয়ে সংসার জীবনের ধর্ম নিয়ে একটু 1-2 লাইন শুনি। সংসারটা আসলে একটা সুখের কারখানা। সংসারটা যদি আমি ঠিক মতো সবার সাথে কম্প্রোমাইজ করে তারপরে হলো চাওয়া পাওয়া গুলা সীমিত রাখতে হবে। চাওয়া পাওয়া গুলা যদি আমি বেশি আমার সামর্থ্যের বাইরে রাখি তাহলেই কিন্তু সংসারে অঘটন ঘটে যাবে। সেই জন্য আমরা স্যাক্রিফাইসিং মনোভাব একটা আর বাকি যেগুলো আছে সবার সাথে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখতে হবে। সংসারটাকে শুধু মানুষের সাথে সম্পর্ক না, সংসারের গুছায় রাখা, সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখা, এটাও একটা সংসার। বাহ চমৎকার আপু, অনেক ধন্যবাদ। দেখা যায় নারীরা কিন্তু চাকরি বাকরি যাই করেন না কেন, তারপরেও কিন্তু সংসার গোছানোতে নারীরা কখনোই কম্প্রোমাইজ করেন না, সংসারটাকে গোছানোতে তারা বেশ মনোযোগ দেন। মরিয়ম আপু একটা লম্বা সংসার করেছেন এবং দেখা যাচ্ছে আপনি ছেলে মেয়েকে নিয়ে একটা খুব মায়ার সংসারেই থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে 2 লাইন শুনি এই বিষয়ে। শুভ সন্ধ্যা সবাইকে। মায়া সংসার, সুন্দর একটা মায়া মায়া কথা আজকে সারাদিন ধরে মনে হচ্ছে। সুন্দরের পৃথিবীতে আল্লাহ সুন্দর সংসার মানুষের দিয়েছে, সেটা মায়া ভরা। বাবা মা, দাদা দাদি, ভাই বোন মিলেমিশে থাকে, বন্ধন একটা সুন্দর বন্ধন থাকে, ভালোবাসার বন্ধন, বিশ্বাসের বন্ধন, একজন আরেকজনকে আপন করে নেওয়া, সবকিছু মিলেই মায়া মমতা জন্মে যায়। তারপর ছেলে মেয়ে বড় হয়, কেউ দূরে যায়, চলে যায়, এইভাবেই আমাদের মায়া মমতায় ঘেরা আমাদের সংসার, মায়ার সংসার। এবং দূরে গেলেও দেখা যায় মায়ার সংসার থেকেই যায়, মায়া তো আর কমে না, সংসার আসলে দেখা যায় দূরে থেকেও চলতে থাকে। মায়ার বাঁধনে আমরা সবাই আটকে আছি। আপনার সংসার জীবন আরো সুন্দর হোক, আরো মায়ায় মায়ায় পরিপূর্ণ হয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা একটু নেলি আপুর কাছে যাই। নাহিদা, নেলি আপু, আপনার কাছে মায়ার সংসার নিয়ে 2 লাইন শুনে। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে সংসারটা এমন একটা মায়া জায়গা যেখান থেকে আপনি চাইলেও কিন্তু বের হতে পারবেন না, একদম আষ্টে জড়িয়ে যেতে হবে একদম। তো যেহেতু এই সংসারটা মায়েরই সংসার, তার নিজেকেই কিন্তু সবাইকে মায়া ছড়াতে হবে। আর একান্ত সমস্যাটা নিজেরই, ওইটা সংসারে প্রবেশ না করানোই ভালো। সবাইকে নিয়ে যদি ভালো থাকতে হয় তাহলে নিজেকে তো অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। যারা থাকবে আমার সাথে আমার সংসারে তাদেরও কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, তাহলে সংসারটা অনেক সুন্দর হয়। বাহ চমৎকার আপু, অনেক ধন্যবাদ। তানিয়া খলিল, একটু আনমিউট করে আমাকে জানাবেন যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, কি করেন? আমি হচ্ছে খাগড়াছড়ি থেকে জয়েন হচ্ছি, আর আমি ফ্রিল্যান্সিং করছি, প্লাস হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইন হিসেবে ট্রেনিং দিচ্ছি, হাজবেন্ড ওয়াইফ 2 জন মিলে আর কি। তো আমাদের এখানে হচ্ছে একটা আইটি ইনস্টিটিউট আছে, সেটা নিয়ে কাজ করছি 2 জন মিলে। বাহ, আপনার কোলে যে বাচ্চাটা দেখছিলাম সে কি আপনার নিজের সন্তান, তাই তো? জি জি জি, ভীষণ ভীষণ মিষ্টি। আমার মনে হচ্ছিল যে আপনারা 2 জন ভাই বোন আর কি। আচ্ছা, যদি আমি দুষ্টুমি করছি একটু, তো সংসার জীবন নিয়ে 2 লাইন আপনার কাছেও শুনি। সংসার জীবন নিয়ে বলতে আমার খুবই ছোট্ট এক্সপিরিয়েন্স, 4 বছরের মাত্র। তো এই 4 বছর যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে অবভিয়াসলি মেয়েদেরকে একটু বেশি স্যাক্রিফাইস করতে হয় সংসারটাকে ভালো করে গুছানোর জন্য। আর দ্বিতীয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সেলফ রেসপেক্টটা একজন আরেকজনের প্রতি বজায় রাখা, হাজবেন্ডকে রেসপেক্ট করা, হাজবেন্ডের মানে ওয়াইফের প্রতি একটা রেসপেক্ট রাখলে সংসারটা অবশ্যই সুন্দর হয়। রেসপেক্ট
সম্পর্কে নাই সেই সম্পর্কে ভালোবাসাও থাকে না, আর ওইটা টিকিয়ে রাখাও সম্ভব হয় না। আপু চমৎকার বলেছেন। আজকে সময় কম বলে একটুকুই শুনলাম, পরের দিনে আরো বেশি শুনবো। একজন হলো একটা ফোনের কথা বলেছেন, গোলাপি ওড়না জড়িয়ে রেখেছেন, তার নামটা লেখা নেই। গোলাপি ওড়না যিনি জড়িয়ে রেখেছেন তিনি আনমিউট করবেন আপু, নতুন যুক্ত হয়েছেন আজকে আমাদের সাথে। তার কাছ থেকে তার নামটা একটু শুনবো এবং কি করেন শুনবো। আমার নাম হচ্ছে অরুণিমা। অরুণিমা, বাহ কি মিষ্টি নাম। আসসালামু আলাইকুম। জি, আমি এর আগেও এসেছি, আমাদের 4 দিন এসেছি। বাহ বাহ, তাহলে তো আমার সাথে আপনার দেখা হলো আজ। টিচার্স ট্রেনিং কলেজে আছি। বাহ চমৎকার, খুব ভালো লাগলো আপু। 2 লাইন শুনি আজকের বিষয় নিয়ে। জি, সংসার আসলে মায়ার সংসার। এর প্রথম কথা হচ্ছে আমার দৃষ্টিতে হাজবেন্ড ওয়াইফ দুজনকেই হচ্ছে স্যাক্রিফাইস মাইন্ডেড হতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, দুজনের মধ্যে বিশ্বাস থাকতে হবে, তাহলেই সংসার সুখের হবে। চমৎকার বলেছেন আপু। নার্গিস আপুর কাছে আসি। ইভ ফারহানা নার্গিস আপু, আজকের বিষয় নিয়ে 2 লাইন আমাদেরকে উপদেশ, বার্তা বা যা ইচ্ছে তাই বলে যান। আসসালামু আলাইকুম। আমার জীবন থেকেই বলি, বিয়ের হওয়ার পর সংসারে যখন আসলাম, সংসার তো কিছুই বুঝি না, জয়েন্ট ফ্যামিলিতে এসে পড়ছি। তো জয়েন্ট ফ্যামিলির যদিও আমারও অনেক ভাই বোন, সুতরাং ওইভাবে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমি আমার পরিবারে যেমন ভাবে ছিলাম, ঠিক সংসার জীবনে এসেও এত ভাই বোনের মাঝখানে দেবো, ননদ, ভাসুর, কে আমার কি ভাগনা, কে ভাগনা বউ, কে কি, আমি ওইভাবে সম্পর্ক কিছু বুঝতাম না সেভাবে। তারপরে যাই হোক, কিন্তু সবার সাথে হাহা হিহি করে করে আমি আমার জীবনটাই পার করতাম। এমন কি আমি আমার জীবনটাতে মানে কোনো ময়লা রেখে কারোর সাথে কোনো কিছু মিশছি, এই কাজ করতেছি, ওইখানে আপনি ওইখানে নাই, ওইখানে কি সংসার জীবনে কাজ করেছে? মানে এই যে নিজের মতো করে কথা বলে গেছেন সবার সাথে, এটা কি সংসারে ভালো কাজ করেছে? আলহামদুলিল্লাহ। বাহ, তাহলে আমরাও এখন থেকে মন খুলে সংসার করব, এটাই। খুকু আপুর কাছে আসি। খুকু আপু, আপনার কাছে এসে শুনি। হ্যাঁ আপু, সবাই তো সংসার নিয়ে অনেক কথা বলেছে, আমি আর কি বলবো। আমার কাছে 20 বছরের সংসার জীবনের এক্সপিরিয়েন্সে একটা জিনিসই শুধু বলবো যে সংসার জীবনে 4টা খুঁটি খুব জরুরি। একটা ঘর দাঁড়া করাতে যেমন 4টা খুঁটি লাগে, সংসারও 4টা খুঁটি লাগে। সেটা হচ্ছে ভালোবাসা, বিশ্বাস, স্যাক্রিফাইস এবং বন্ধুত্ব। আমার লাইফে এই 4টা জিনিস মানে আমি পেয়েছি এবং এই পর্যন্ত চালিয়ে যাচ্ছি। সত্যি কথা যেটা আজকের আড্ডার যে বিষয়টা এবং সংসার জীবনের যা ধর্ম আমরা জানতে চাচ্ছি, সেই বিষয়ে অ্যাওয়ার্ড যেটা, সেটা খুকু আপাকে দিলাম। 4টা পয়েন্ট সে বের করে দিয়েছে। খুকু আপা অনেক ধন্যবাদ। মমি আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই, এই যে যিনি আমাদের সব থেকে কম সংসার করেছেন, যিনি বললেন 4 বছরের সংসার, আমার তো সেই অভিজ্ঞতাও নেই, আমাকে কিছু শিখিয়ে যান সংসার জীবন সম্পর্কে। ধন্যবাদ আপু। প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় আপু সংসার করতেই হবে। সংসার করা তো বাধ্যতামূলক, আমরা যেহেতু মেয়ে বা মানুষ, প্রত্যেকেরই সংসার করতে হবে। আমি চাই তুমি অতি তাড়াতাড়ি সংসার করো, ভালোবাসায় ভরে তোলো, নিজের জীবনকে পরিপূর্ণ হও। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনারা দোয়া করে দিচ্ছেন। মুক্তি আপুর কাছে 2 লাইন শুনি। মুক্তি আপু। সংসার তো মায়ের বন্ধন, তুমি শুরু না করলে তো বুঝতে পারবা না, আমরা তো শেষ করে যাচ্ছি। আপনারা বেশি বেশি করে দোয়া করলে শুরু করেও দিতে পারি, তাই না? তো আপনারা শেখাচ্ছেন, শিখছি তো। সবাই মিলে দোয়া করি তোমার জন্য একটা সুন্দর সংসার হয়। আচ্ছা ঠিক আছে। এবং সেই সংসারটা যেন খুব মায়ার বন্ধন হয়। শুভকামনা নিয়ে নিলাম এবং অনেক অনেক আশা করছি যাতে আমার আম্মু এই এপিসোডটা না দেখে। এবং আপু 3 জনের কাছ থেকেই সংসার নিয়ে অনেক কিছু জানলাম, আমাদের জুমের বন্ধুরা অনেক কিছু শেখালেন। 3 জনকেই অনেক ধন্যবাদ। সংসার জীবন নিয়ে কথা বলবো এবং সামনে আরো অনেক বিষয় আসবে। 3 জনকে ধন্যবাদ জানিয়ে শেষ করব, তবে 3 জনের কাছ থেকে একটা গান শুনতে চাই। সেই গানটা তার আগে একটু বলি। হ্যাঁ বলেন। আজকের প্রোগ্রামটা, পুরোটা প্রোগ্রাম জুড়ে আপনি এত সুন্দরভাবে সঞ্চালনা করেছেন, এটাতে যদি আপনাকে থ্যাঙ্কস না জানাই তাহলে তো পুরো প্রোগ্রামটাই আজকে ধন্যবাদ। অসাধারণ সঞ্চালনা করেছেন পুরো প্রোগ্রামটাতে। আমরা থাকাতে আমার থেকে সহজ হয়ে গেছে, আপনি ছিলেন বলে আমরা অনেক ধন্যবাদ। আমাদের বন্ধুদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সংসার জীবন যাতে ভীষণ সুখের হয় সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। তবে শেষ হইয়াও হইল না শেষ, শেষ করো না শুরুতে খেলা, এরকমই একটা গান শুনতে চেয়েছিলাম আমরা, সেই গানটাই শুনি। একটারাতেই একসাথে করে করি। ঠিক আছে, গানের কথা হ্যাঁ গান আসলে নাই বলি। ঠিক আছে, শুরু করি। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল
জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে